আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সকলকে। আজকে শিক্ষার্থীরা যারা যুক্ত আছেন আমাদের 47তম বিসিএস অপটিমাম ব্যাচের ক্লাসে সকলকেই সাদর সম্ভাষণ জানাই। আমি আজকে ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সঙ্গে থাকবো। আমি শানিরুল ইসলাম শাওন। 41তম বিসিএস এ আমি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছি এবং 43তম বিসিএস থেকে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে রিকমেন্ডেড আছি। আর কিউ এন্ড এ তে আপনাদের আরেকজন ভাইয়া থাকছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? হাবিল ভাই, আপনি কেমন আছেন? তো হাবিল ভাই উত্তর দিতে থাকুক, এর মধ্যে আপনাদের কিউ এন্ড এ তে আরেকজন ভাইয়া যুক্ত আছেন। আমি তাকে বলতেছি, ভাই আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে নেন তাদের সকলকে যারা আজকে আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম শাওন ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনাকে আহ, দেখাও যাচ্ছে, আহ, শোনাও যাচ্ছে, বলেন। শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে ক্লাসে পেয়ে বেশ ভালো লাগছে। তো আজকে হচ্ছে আমরা নতুন একটা কোর্সের শুরু করতে যাচ্ছি, 47তম অপটিমাম ব্যাচ যে প্রিলি আছে সেটা। তো আশা করি হচ্ছে যে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস সেখানে হচ্ছে আমরা বেসিক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব। তো আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম সামদানি। আমি হচ্ছে 43তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো আজকে আপনাদের যে সকল জিজ্ঞাসা বা কনফিউশন আছে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে হচ্ছে আপনাদেরকে একটু গাইড করার জন্য যে কিভাবে কি পড়া যাবে, না পড়লে হচ্ছে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। শাওন ভাই। হ্যাঁ, আমি ক্লাসে প্রবেশ করি। আর নাইম ভাইয়া জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো আজকে এই ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসে, এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত অনুভব করছি এই কারণে যে এই প্রথমবারের মতো উত্তরণে বেসিক রিটেন কোর্স নামে একটা কোর্স চালু হচ্ছে, যেটা আপনাদের এই অপটিমাম ব্যাচের মাধ্যমেই শুরু হলো। এই কোর্সে আপনারা কি পাবেন বা এটার আইডিওলজিটা কি, কেন আমরা এরকম টাইপের একটা কোর্স আপনাদেরকে আসলে অফার করা হলো, সেটা আজকে ক্লাসে একটু দেখানোর চেষ্টা করা হবে। আর ওরিয়েন্টেশন ক্লাসে সাধারণত আমরা একটু আলোচনা করে নিব অল্প সময়ের ভেতরেই যে বিসিএস এর এই লং জার্নিটা কেমন কি হতে পারে, আপনারা কিভাবে হয়তো বা পড়াশোনা একটু মনোযোগ বসাতে পারেন বা কিভাবে আপনার জার্নিটা শুরু হতে পারে। আর আমাদের সার্ভিসে আপনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন না, কি সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকছে, সেই জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা স্লাইডে প্রবেশ করি। আপনাদেরকে প্রথমে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমি একবার স্বাগত জানিয়েছি, আবারও আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাই আজকের ক্লাসে। আশা করি ইনশাল্লাহ এই ব্যাচটাতে ক্লাস করার মাধ্যমে আপনারা অল্প হোক আর বেশি হোক ইনশাল্লাহ উপকৃত হবেন। হয়তোবা অনেকেই আগে প্রিলিমিনারি দিয়েছেন অথবা এবার নতুন দিবেন, সেটা যাই হোক না কেন, ক্লাস থেকে যদি আপনারা কিছু পেয়ে থাকেন, আমাদের যে আপনাদের জন্য 100টা ক্লাস থাকবে, সেই ক্লাস থেকে আপনারা যা পেয়ে যাবেন সেটা ইনশাল্লাহ হবে আপনাদের প্রাপ্তি। এবং আপনাদের সফলতা ইনশাল্লাহ আমরাও নিশ্চয়ই আনন্দিত হব। শাওন ভাই, একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। ডেফিনেটলি। যারা আমাদেরকে শুনছেন আর কি, আমি হচ্ছে আমাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসুন, আমরা কি বলছি না বলছি যদি ইম্পর্টেন্ট কিছু মনে হয় সেটা খাতা টুকে নেন। আর আজকে ক্লাসের ফাঁকে ফাঁকে দেখেন, যখন আমরা পড়াশোনা শুরু করি তখন কিন্তু আমরা একটা গাইডলাইন খুঁজি যে কিভাবে কি করলে না করলে হচ্ছে আমাদের প্রিপারেশনটা স্মুথ হবে। তো আমরা চেষ্টা করবো ক্লাসের ফাঁকে ফাঁকে এরকম কিছু ট্রিক্স শেয়ার করতে বা গাইডলাইন দিতে, যেটা কিনা আপনার প্রিপারেশনকে অনেক স্মুথ করতে সাহায্য করবে। ঠিক আছে শাওন ভাই, শুরু করেন। হুম হুম, থ্যাংক ইউ। তো আমরা প্রথমে আমাদের আমরা এই যে কোর্সটা অফার করা হচ্ছে আপনাদের জন্য, বা অবশ্যই আপনারাও জেনে বুঝেই অফার কোর্সে আসলে ভর্তি হয়েছেন। তো আমাদের লক্ষ্য হবে 47তম বিসিএস এ ইনশাল্লাহ একটা ক্যাডার পোস্ট প্রাপ্তি। তো 47তম বিসিএস এর যেহেতু ইনশাল্লাহ আরো কয়েক মাস সময় থেকেই যাচ্ছে, তাই আপনারা ইনশাল্লাহ আশা করা যায় পর্যাপ্ত সময় পাবেন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তো বিসিএস এর এই জায়গাতে যদি আমরা নিজেদের লক্ষ্য ধরে থাকি যে যেখানে আমাদের জন্য একটা ক্যাডার পোস্ট ওয়েট করছে, তাহলে আপনাকে কয়েকটা ধাপ পেরোতে হবে। সে ধাপগুলো হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাতে আসলে আপনার জন্য প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটস আপনারা থাকবেন। সেখানে আপনার 2000 2500 পোস্টের এগেনস্টে 3.5 থেকে 4 লক্ষ ক্যান্ডিডেটস থাকবেন। সে জায়গা থেকে যোগ্যদেরকেই আসলে বেছে নেওয়া হবে। এবং এই বাছাটা কিন্তু আপনার পাণ্ডিত্য প্রকাশের জন্য উপযুক্ত হবে না, এই কারণে যে প্রিলিমিনারি পরীক্ষায় আসলে নিজের যে গুণাবলী সবকিছু আছে সেটা আসলে প্রকাশ করা যায় না। সেটা প্রকাশ করার জন্য কিন্তু আপনার লিখিত পরীক্ষা, মূলত আপনার সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট বা কিভাবে আপনি প্রেজেন্টেশন করছেন, আপনি কতটুকু কি জানেন, সেটা কিভাবে লিখে গুছিয়ে প্রকাশ করতে পারেন,
সেই সামগ্রিক বিষয়গুলো আসলে দেখা হয়, বিবেচনা যাচাই করা হয় হচ্ছে লিখিত পরীক্ষায়। তো লিখিত পরীক্ষায় যদি মোটামুটি ভালো করা যায়, মোটামুটি পাস করা যায় এবং মোটামুটি ভালো টাইপের একটা মার্কস পেলে কিন্তু একটা ক্যাডার অথবা নন ক্যাডার পোস্ট পাওয়া অনেকাংশে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হাতছানি দিয়ে থাকে। সুতরাং আমাকে যেটা করতে হবে, যে লিখিত পরীক্ষাটা দিতে নিজের এক্সিলেন্স প্রকাশ করার জন্য, সেই লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আমি যে যোগ্য একজন, আমি যে আসলে একজন কম্পিটিটিভ এক্সাম এক্সামিনি, সেই জিনিসটা আমাকে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই বোঝাতে হবে। সেজন্য প্রিলিমিনারি কাট করার তো কোনো বিকল্প নাই। আর প্রথম একটা দুইটা পরীক্ষা কিন্তু আসলে ভালো হয়, পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু আসলে চাইলেও সেরকম ভাবে আর পরে গুছিয়ে কেন যেন পরীক্ষা দেয়া যায় না। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসলে যেটা আমি বলতেছিলাম। তো প্রিলিমিনারি পরীক্ষাটা সেজন্য গুছিয়ে প্ল্যানড একটা ওয়েতে এমন ভাবে আমরা আগাবো যেন ইনশাল্লাহ ভালো করা যায় প্রথম এক দুইবারই, ঠিক আছে আপনার। আর বর্তমানে পিএসসির যেহেতু লিখিত পরীক্ষা সব মিলে যেহেতু সময় সংকুচিত হয়ে আসছে, তারপরও দেখা যায় যে মোটামুটি দুইটা লিখিত পরীক্ষা দেয়া লাগে। আর প্রিলিমিনারি যদি প্রথমে একবার ভালোভাবে গুছিয়ে পড়া যায়, তাহলে কিন্তু কিন্তু সেটা আপনার প্রিলিমিনারি প্লাস পরবর্তী লিখিত পরীক্ষাগুলোতে আপনাকে গুছিয়ে দিবে। কারণ প্রিলিমিনারি এবং লিখিত বেশিরভাগ সিলেবাসই কিন্তু মিলে যায়। সেটাই আসলে মূলত আমাদের অপটিমাম ব্যাচের আইডিওলজি, যে যে কমন সিলেবাস গুলো থাকবে সেটা নিয়ে আমরা কি করব, এটাই হবে আমাদের অপটিমাম ব্যাচের মূল লক্ষ্য, যে সেটা নিয়ে আমরা কি করব। তো যাক, বাংলাদেশ সিভিল সার্ভিস আসলে উপমহাদেশে এই সিভিল সার্ভিসের পরম্পরায় বাংলাদেশ 1972 সালে সিভিল সার্ভিসের যাত্রা শুরু। তো বাংলাদেশ সিভিল সার্ভিস ক্রমান্বয়ে 30টা পর্যন্ত ক্যাডার সার্ভিস ক্যাডারে বিভক্ত থাকলেও বর্তমানে 26টা ক্যাডার আসলে বাংলাদেশ সিভিল সার্ভিসে পাওয়া যায়। তো আপনারা যাদের আইডিয়া অবশ্যই অনেকের থেকে থাকতে পারে, যাদের আইডিয়া নেই তাদের জন্য কোনো সমস্যা নেই, আমরা সবকিছু বুঝে শুনেই এগোবো। তো বাংলাদেশে যে 26টা ক্যাডার আছে, বর্তমানে ক্যাডার সার্ভিস 26টা ক্যাডারে বিভক্ত। সেগুলো যদি আমরা প্রথমত একটু দেখে নেই যে আমরা কে কোন ক্যাডারের জন্য আসলে যোগ্য বা কোন ক্যাডারে আমরা নিজেদের জন্য লড়াই করতে পারবো, সেখানে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ ক্যাডার, আর একটা হচ্ছে কারিগরি ক্যাডার। হ্যাঁ, তো আমরা তো বাংলা শব্দে আসলে যেহেতু খুব বেশি একটা অভ্যস্ত না, আমরা সাধারণত সেটাকে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার বলেই কিন্তু সাধারণত প্রচলিত ভাষায় সবসময় মানে আমরা প্রকাশ করে থাকি। তো সাধারণ ক্যাডার কারিগরি ক্যাডারের পাশাপাশিও আরেকটা ক্যাডার আপনাদেরকে আসলে আপনারা নিজেদের যোগ্য বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে উভয় ক্যাডার বা বোথ ক্যাডার। তো সেই আলোচনায় আমরা আসবো, আগে আমরা দেখে নিব কি কি ক্যাডার গুলো আমাদের জন্য সাধারণত থাকছে। তো সাধারণ ক্যাডার 26টা ক্যাডারের মধ্যে 14টা ক্যাডার পাওয়া যায় আসলে সাধারণ ক্যাডার হিসেবে, 14টা ক্যাডার পাওয়া যাবে সাধারণ ক্যাডারে। আর কারিগরি ক্যাডারে সাধারণত মোটা দাগে 12টা ক্যাডার পাওয়া যায়। তো সাধারণ ক্যাডারে যে ক্যাডারগুলো আপনাদের জন্য থাকবে, যে জায়গাতে আমরা যারা কোনো স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, সেটা ধরেন ইঞ্জিনিয়ারিং হতে পারে অথবা এগ্রি কৃষি কোনো সাবজেক্ট আমাদের হয়ে থাকতে পারে। এর পাশাপাশি আমরা যারা সাধারণ যে কেউ যে কোনো বিষয় নিয়ে যদি পড়াশোনা করে থাকি, এক কথায় স্নাতক সম্পন্ন যে করেছেন তিনিই কিন্তু সাধারণ ক্যাডারগুলোর জন্য বিবেচিত হবেন। এই জায়গার জন্য আপনার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট দরকার হয় না। আপনি অনার্স পাশ করেছেন, আপনি আপনার একটা স্পেসিফিক একটা সিজি নিয়ে আপনি পাশ করেছেন, যাই হোক সেটা খুব বেশিও ডিমান্ড করে না, তাহলেই কিন্তু আপনি সাধারণ ক্যাডারের জন্য নিজেকে যোগ্য হিসাবে আসলে পরীক্ষায় বসতে পারবেন। তো এই সাধারণ ক্যাডারগুলো হচ্ছে বিসিএস পররাষ্ট্র ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, তারপরে হচ্ছে আমি জাস্ট নর্মালি নামগুলো লিখে যাচ্ছি, সেটা আগে পরে আপনি সাজিয়ে নেবেন সেটা আপনার সুবিধার্থে। প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার। এই চারটাকে মোটামুটি আমি ধরেন একটা প্রথম একটা গ্রুপে আপনি ধরতে পারেন। তার পরবর্তীতে থাকছে কাস্টমস এন্ড এক্সাইজ, এটা কাস্টমসই লিখলাম। তার পরবর্তীতে আপনার জন্য থাকবে ট্যাক্স ক্যাডার, অডিট ক্যাডার, বিশেষ হিসাব ও নিরীক্ষণ যেটা। তার পরবর্তীতে আপনাদের জন্য থাকবে বাণিজ্য ক্যাডার, বাণিজ্য ক্যাডারের পরবর্তীতে আপনাদের জন্য থাকবে বিশেষ তথ্য ক্যাডার, রেলওয়ে বাণিজ্যিক এবং পরিবহন যেটা ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট, রেলওয়ে সাধারণ, রেলওয়ে বাণিজ্যিক যেটা আসলে হয়ে থাকবে, রেলওয়ে বাণিজ্যিক ক্যাডার একটা থাকবে। তার পরবর্তীতে থাকবে খাদ্য ক্যাডার, বিসিএস ডাক ক্যাডার। তার পরবর্তীতে থাকবে পরিবার পরিকল্পনা এবং বিসিএস সমবায় ক্যাডার। তো সেটা পরীক্ষায় আমরা যে কোনো ভাবে আমাদের পছন্দের তালিকা প্রকাশ করতে পারি, সেটার জন্য আমি আসলে ভালোভাবে বিসিএস এর পড়া পড়েছি কি পড়িনি সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে দিতে পারি। এমন যদি মনে হয়
যে আমি আসলে অর্থনীতি বিষয়ক সাবজেক্টগুলোতে চাকরি করলে আমি নিজে আসলে মনে করব যে ভালো কিছু করতে পারবো, তাহলে নিঃসন্দেহে আমি এই দ্বিতীয় যে গ্রুপটা আছে 5 থেকে 8 পর্যন্ত, এই জায়গার যে কোনো একটা সাবজেক্টই কিন্তু তালিকার উপর দিকে রাখবো। যদি আমার মনে হয় যে না, আমি একটা আমার আসলে একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আমি অনেক পছন্দ করি বা রিস্ক নিতে আমার ভালো লাগে, আমি ফিল্ড পর্যায়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে, তাহলে নিঃসন্দেহে আমি প্রশাসন, পুলিশ অথবা আনসার ক্যাডারে নিব। আমি যদি এমন মনে হয় যে না, আমি দেশের কূটনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে নিজেকে আসলে জড়িত রাখতে চাই, তাহলে আমি পররাষ্ট্রকে নিশ্চয়ই উপরে দিব। এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে সাজাবেন। আর কারিগরি সাধারণত আরো 12টা ক্যাডার থাকে কারিগরি। এটা আপনাকে আসলে নির্দিষ্ট ওই সাবজেক্টেই পড়াশোনা করতে হয়। যদি ওই সাবজেক্টে আপনি পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনি কারিগরি ক্যাডারে নিজেকে, কারিগরি ক্যাডারের জন্য সেই পরীক্ষাটাও দিতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ ধরেন, আপনি রসায়ন বিষয় নিয়ে বিসিএস এ স্নাতক সম্পন্ন করেছেন, তখন আপনি কিন্তু অবশ্যই সাধারণ সূত্রানুযায়ী জেনারেল ক্যাডারগুলোর জন্য নিজে আসলে কম্পিটিটিভ একজন হবেন, একজন কম্পিটিটর হবেন। এবং কারিগরি যে বিষয়গুলোর মধ্যে যে শিক্ষা ক্যাডার থাকবে, সেখানে রসায়ন বিষয়ের প্রভাষক পদের জন্য কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। এই রকম। তো কারিগরি ক্যাডারও সাধারণত 12টা ক্যাডার পাওয়া যায়, সেটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করব। ধরেন বিসিএস কৃষি ক্যাডার আপনাদের জন্য থাকবে, বন ক্যাডার থাকবে, মৎস্য ক্যাডার থাকবে। শাওন ভাই, আপনি লিখতে লিখতে যারা আমাদেরকে হ্যাঁ, শুনছেন হ্যাঁ, তাদেরকে জি, জি, জিজ্ঞাসা জি, করছি যে শিওর। আপনাদের প্রথম পছন্দ কি, বা আপনারা কি চিন্তা করছেন, আপনারা ফার্স্ট চয়েস কি দিবেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন বা চ্যাট বক্সে। হ্যাঁ, সুন্দর আসলেই। শরণ বা ভাই আপু বলেছে অ্যাডমিন, মেহজাবিন আপু বলেছেন অ্যাডমিনিস্ট্রেশন। তো দেখা যাচ্ছে শাওন ভাই, আপনি যে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আছেন 43তম মতো, সেটার ভাগটা বেশ বেশি। হুম। মান্না ভাই বলেছেন হচ্ছে ফরেনে তার ওনার ইচ্ছে। সাদিক ভাই বলছে কাস্টম। বাশার ভাই বলেছেন ফরেনে, তা মাশাল্লাহ। তার মানে সামনে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আসলে ফরেন মানে হচ্ছে যে জেনারেল ক্যাডারের প্রতি আগ্রহ আসলে মানুষের বেশি একটু দেখা যাচ্ছে। জান্নাত আপু বলেছেন ফরেনে ওনার ইচ্ছে আছে। ওকে। ওকে। এই ইচ্ছা থাকাটা আসলে খুবই ভালো, যে আসলে সকলে যে যা যা ইচ্ছা পোষণ করছেন। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনাদের সকলের এই যে আপনাদের যে ইচ্ছা আছে, যেসব ক্যাডারে যিনি আপনি আপনি নিজেকে দেখতে চান, অবশ্যই। হ্যাঁ, সেটাই আসলে মাত্রই রাকিব ভাই সেই কমেন্টটাই করলেন যে আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা পূর্ণ হোক ইনশাল্লাহ। আপনি নিজে ভালো করেন, আপনার দেশের জন্য ভালো কিছু বয়ে আনেন। তো আপাতত সেটার যে আপনার ভিশনটা থাকবে, যে একটা ক্যাডার পোস্ট প্রাপ্তি, সেটার জন্য আপাতত মিশনগুলো সেট করে নিতে হবে। তো আমাদের এই প্রথম মিশনটা হবে বিশেষ প্রিলিমিনারি। আর প্রিলিমিনারির পাশাপাশি কিভাবে রিটেনের জন্য নিজেকে একটু এগিয়ে রাখবো, সেজন্যই আমরা একটু কৌশল করে পড়ার চেষ্টা করব, যে আগে থেকে সময়টাকে একটু কাজে লাগানো যায় কিনা। অমিত শীল বলেছেন এডুকেশন ভেরি গুড। আপনার যদি টিচিং প্রফেশনটা খুবই ভালো লেগে থাকে, যে আমি নিজে যে জিনিসটা বুঝি সেটা অন্য আরো 10 জনকে বুঝাবো, আমার জ্ঞানের আলোয় আমি আরো নবীনদেরকে আসলে আলোকিত করব, যদি এরকম একটা ইচ্ছা থাকে, অমিত শীল, তারপরে ভাইয়া ফারজানা আপু, আপনাদের আসলে আপনাদের পছন্দটাই উপযুক্ত হবে। তো আমি এখানে ক্যাডার গুলো জাস্ট লিখে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেগুলো দেখতে পারেন। আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী আপনারা পছন্দ তালিকায় সেগুলো ঠিক করে নিতে পারবেন 47তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হওয়ার পরবর্তীতে। তো আমাদের এই প্রিলিমিনারিতে যে জিনিসটা থাকবে, আমরা সম্পূর্ণ যে প্রিলিমিনারি আপনার পরীক্ষাটা হবে 200 নম্বরের একটা পরীক্ষা। সেই 200 নম্বরের পরীক্ষায় টোটাল 10টা সাবজেক্ট থাকে, এটা আপনারা ইতোমধ্যেই জেনে গিয়েছেন। 10টা বিষয়কেও যদি একটু ভাঙচুর করা যায়, তাহলে সেখানে কিন্তু 12টি বিষয় পাওয়া যায়। তো এই 12টি বিষয়ে সব বিষয়ে যে সমান সংখ্যক ক্লাস আসলে দরকার হয় তা কিন্তু না, সিলেবাসেরও কম বেশি আছে। যেমন বাংলাতে বা ইংরেজিতে সর্বোচ্চ 35 নম্বর থেকে শুরু করে সর্বনিম্ন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে। তো প্রিলিমিনারি পরীক্ষাটাকে আমরা আগে থেকে বলতাম যে এটা একটা ওয়ান ডে ম্যাচের মতো। ওয়ান ডেতে যেমন আপনি একদিনে আসলে একটা খেলা খেলবেন, এবং বেশিরভাগ সময় সেটা দিনের শেষে আপনার হার জিত কোনো একটা কিছু চলে আসবে, এখানে ড্র করার সম্ভাবনা কিন্তু খুবই কম। সো এরকমই প্রিলিমিনারি পরীক্ষায় 2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে 200 এমসিকিউ উত্তর করা লাগে। এবং এই 200 এমসিকিউর জন্য আপনার প্রত্যেকটা এমসিকিউতে আপনি অ্যাভারেজ সময় পাবেন 36 সেকেন্ড।
তো এই 36 সেকেন্ড সময়টুকু যদি ঠিকঠাক মতো আপনি কাজে লাগাতে পারেন প্রত্যেকটা এমসিকিউর জন্য, তাহলে দিনের শেষ হয়তো বা কাটমার্কস থেকে আপনি বেশ ভালো নম্বর পেয়েই পাশ করবেন, যেটাই আপনার মূল লক্ষ্য হওয়া উচিত। যদি একটু ভরকে যান অথবা একটু ভুল খেলতে থাকেন, তাহলে কিন্তু আপনার নিজেকে প্রমাণের সুযোগ থাকবে না। আর একটা প্রিলিমিনারি কিন্তু 1 বছর পর পর আসে। সেজন্য বেশ গুছিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং পড়তে হবে নিজের বেসিককে ক্লিয়ার করে। যদি বেসিক ক্লিয়ার করে আমরা পড়াশোনা করতে পারি, তাহলে সেটা যেমন একটা প্রশ্ন থেকে কিভাবে আরো 3 থেকে 4টা প্রশ্ন হয়, কিভাবে আরো 3 থেকে 4 ধরনের প্রশ্নের উত্তর করা যায়, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমাদের যে ক্লাসগুলো আপনাদের জন্য থাকবে, মোটামুটি 100টা ক্লাস থাকবে প্রিলিমিনারি কোর্সের জন্য, যেটাতে ইনশাল্লাহ সম্পূর্ণ সিলেবাসই কভার করা হবে। এবং প্রত্যেকটা ক্লাসই আসলে নিবেন কিন্তু বিসিএস ক্যাডারগণ। তো এই জায়গাতে আপনাদের জন্য যেটা থাকবে, ইতোমধ্যেই মামুন ভাই আপনাদের আলোচনা শুরুতে বলে দিয়েছেন, প্রত্যেকটা ক্লাসেই সাধারণত ভোকালে একজন স্যার থাকেন এবং কিউ অ্যান্ড এ তে আপনাদের জন্য আরেকজন স্যার থাকবেন। ভোকালে তার সঙ্গে তো আপনি ক্রমান্বয়ে তার সঙ্গে আপনার একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে, যে তিনি কি পড়ালেন কি বুঝালেন সেটা যদি আপনি বুঝেন অথবা না বুঝেন সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। পাশাপাশি আপনার এই সাবজেক্ট রিলেটেড অথবা সাবজেক্টের বাইরে অন্য কোনো সাবজেক্টও যদি হয়ে থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা আপনি কিউ এন্ড এ তে ড্রপ করবেন। সেটা আপনার কিউ এন্ড এ তে থাকা যে ভাই আছেন, সেটা উনি উত্তর করে দিবেন। তো এটা সম্ভবত আমি আর কোথাও দেখি নাই আমাদের, মানে উত্তরণে আপনি এই জিনিসটা আপনাকে অফার করা হবে যে একই সঙ্গে দুইজন আসলে স্যার আপনার ক্লাসে থাকবেন। সেটা আপনি আপনার যে কোনো জানাশোনার জিনিস কোয়েশ্চেন দিয়ে উত্তরটা নিয়ে নিতে পারবেন। তো এই ক্লাসগুলো অবশ্যই লাইভ হবে সন্ধ্যা, সাধারণত সন্ধ্যার দিকে আমাদের ক্লাসগুলো লাইভ হয়। আপনার অবশ্যই থাকবে যে দিনের কাজকর্ম যাই থাকুক গুছিয়ে সন্ধ্যা অন্তত লাইভ ক্লাসটাতে থাকা। যদি কোনো কারণে দুর্যোগজনিত কারণে অথবা নিজের ব্যস্ততার কারণে হয়তো বা ইন্টারনেট কানেকশন যদি ফল করে বা যে কোনো কারণেই হোক যদি লাইভ ক্লাস করতে পারেননি, আপনার অ্যাকাউন্টে কিন্তু রেকর্ডেড ভিডিওটা থেকে যাবে। সেই রেকর্ডেড ভিডিওতে আপনি হয়তো দিনের শেষে রাতের বেলা হয়তো বা সেটা দেখলেন এবং অবশ্যই খাতা কলমে সেটা নোট করে রাখলেন কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না। একটা জিনিস আমি বাস্তব আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, যে স্যাররা ক্লাসে যে জিনিসগুলো পড়ান, যে জিসটা থাকে আসলে, এই জিনিসগুলো যদি ফলো করা যায়, যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করা যায়, আর যদি আমরা পরীক্ষায় ভুল না দাগাই, তাহলে কিন্তু ইনশাল্লাহ প্রিলি পাস করা খুবই সহজতর হয়ে যায়। আমি যদি প্রিভিয়াস সকল কোয়েশ্চেন ঠিকঠাক মতো পড়ে ফেলতে পারি ব্যাখ্যা সহ, ক্লাসের যে মূল কথাবার্তাগুলো আছে, ক্লাসের যে সামারিগুলো আসলে থাকে, সেগুলো যদি ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারি, আর যদি লোভ লোভ করে যদি পরীক্ষা যদি ভুল না দাগাই, আমরা যদি আমাদের ভুলগুলোকে পাশ কাটিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রিলি কাট করার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি আমার প্র্যাকটিক্যালে আমি একাধিক আমার আসলে বন্ধুকে বা ছোট ভাইদেরকে দেখছি যে যারা পরীক্ষায় যে কয়টা মানে প্রিলিমিনারিতে দাগায়, যদি সেই পাশাপাশি ভুল দাগানোর কারণে যে বাদ পড়ে, যদি সেই ভুলগুলো তারা না দাগাতো, তাহলে কিন্তু তারা যে সঠিক যে কয়টা দাগিয়েছে তা দিয়ে কিন্তু কাট মার্কস কিন্তু কাট করতে পারে। তারা কিন্তু ইজিলি কিন্তু প্রিলি পাস করতে পারতো। এই ভুল দাগানো কিন্তু অনেক বড় রকমের একটা বিপদ আপনাদের জন্য বয়ে আনবে। সেজন্য আগে থেকে ক্লাসের পাশাপাশি আপনাদের প্রচুর পরীক্ষা দিয়ে দিয়ে নিজের এই অভ্যাসটা রপ্ত করে নিতে হবে। সেজন্যই আপনাদের জন্য প্রচুর এক্সামের সুবিধা কিন্তু থাকছে। উত্তরণে আপনারা 100টা ক্লাসের এগেনস্টে সর্বোচ্চ 300 সেট পর্যন্ত ডেইলি এক্সাম দিবেন। আপনাদের জন্য উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, সাবজেক্ট ফাইনাল থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে। পরীক্ষা দিতে দিতে কিন্তু আপনার নিজেকে একদম 2 ঘন্টায় সর্বোচ্চ কিভাবে 5 মিনিট আগেও পরীক্ষা শেষ করতে হয়, সেই জিনিসটাই আপনারা শিখবেন এই কোর্সের মাধ্যমে, ঠিক আছে? তো আপনাদের এই রেকর্ডেড ভিডিওর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে পিডিএফ ক্লাস নোট। আমি যেমন এখন লিখছি, সাধারণত আমি একটা লাল বর্ণের অক্ষরগুলো লিখে যাচ্ছি, তো ক্লাসে সাধারণত আমরা একাধিক কালার ব্যবহার করেই লিখে থাকি, কারণ যদি আমরা স্লাইডে পাশাপাশি যদি না লিখি, তাহলে কিন্তু সেই জিনিসগুলো বোঝানো একটু কঠিনতর হয়। তাই সাধারণত আমরা লাল নীল সবুজ কালিতে লিখে লিখে পড়াই। যদি আমাদের কোনো এক্সট্রা ইনফরমেশন জানা থাকে, আমরা চেষ্টা করি সেটাও আমাদের ভাইয়াদের জানিয়ে দেওয়ার জন্য। সামগ্রিক এই যে পিডিএফ ক্লাস নোটগুলো, যে অ্যানোটেড ক্লাস নোটগুলো থাকে, সেটাও কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গেই আপনাদের অ্যাকাউন্টে আপলোড করে দেওয়া হবে। সুতরাং আপনি পরবর্তীতে সেই নোটগুলো অনেকটা আপনার খাতার মতো কাজ করবে, ভিডিও দেখার পাশাপাশি, যে কি কি ক্লাসে পড়ানো হলো, কি কি ইনফরমেশন ছিল, সেখান থেকে আমি কত দূর কি নিতে পারছি। শাওন ভাই, আপনি যে হুম, মানে শিওর। অ্যানোটেট করলেন তার মধ্যে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হুম, আপনি শিওর। প্রিভিয়াস ইয়ার সলভের কথা বললেন, তো আমার কাছে আপনার স্পেসিফিকলি প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করলে আসলে লাভটা হয় কোন জায়গায়? প্রিভিয়াস ইয়ার সলভ করলে লাভটা যে জায়গাতে হয়, যে যে কোনো একটা বিসিএস এর কোয়েশ্চেন যদি ভাই আপনি যদি ফলো করেন তামদানি ভাই, তাহলে আপনি দেখবেন যে 200টা এমসিকিউর মধ্যে মোটামুটি 80টার মতো এমসিকিউ কিন্তু রিপিট করা থাকে। সেটা শুধুমাত্র বিসিএস হলে কিন্তু হবে না, বিসিএস প্লাস আদার জবস। এটা আমি যে শুধুমাত্র 80টা বললাম, এটা কিন্তু 80-র থেকে অনেক বেশিও হয়। আমি একটা সেফ
মানে জোন দিলাম যে 80টা এমসিকিউ রিটেন, যেখানে আমার প্রিলিমিনারি কাট মার্কসই হয় 120-এর মতো, সেই জায়গাতে যদি আমি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করে 80টা এমসিকিউ পেয়ে যাই, আমার কিন্তু পারার সম্ভাবনা 2/3 এখানেই হয়ে যাচ্ছে। আর বাকি 1/3-এর জন্য আমি মনে করি আমাদের ক্লাস লেকচারগুলোই ইনশাল্লাহ ঠিকঠাক মতো পড়লে যথেষ্ট হবে। আমি মানে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখেই বলছি, এই চেষ্টাটুকু করতে হবে। ঠিক আছে। তার মানে যারা শুনছেন আমাদেরকে, ভাইয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলে ফেললেন, প্রিভিয়াস ইয়ার সলভ করা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্লাস জব সলিউশন, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন যদি আপনি সলভ করে ফেলেন তাহলে কিন্তু পরীক্ষাতে প্রায় দেখা গেছে 80টার মতো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা পড়াশোনা শুরু করার পূর্বে একটু অ্যানালাইসিস করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন টপিকসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আর কোন টপিকসটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি পরবর্তীতে স্লাইডে যাই। তো এক্সাম সিস্টেমগুলো যেটা হবে, আপনারা সাধারণত দেখেছেন যে আমাদের কম্বো একটা আহ, ছিল, ব্যাচ ছিল, কম্বো ব্যাচ ছিল, তার পাশাপাশি শুধুমাত্র অনলাইন ব্যাচও ছিল। তো কম্বো ব্যাচে সাধারণত যে সুবিধাটা হয়, আমাদের সকল ক্লাস তো অনলাইনেই হবে, আপনারা ইতিমধ্যেই দেখলেন আগের স্লাইডে। কোন বিসিএস পর্যন্ত সলভ, কত বিসিএস পর্যন্ত সলভ করব, স্পেশালি আপনার যে কোয়েশ্চেন সলভ করবেন সেটা প্রথমত 35 থেকে সর্বশেষ 46 পর্যন্ত। তার পরবর্তীতে সম্ভব হলে দশম বিসিএস পর্যন্ত আপনি একটু রিভিউ করে নেবেন, কিন্তু 35 থেকে 46 খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তার পাশাপাশি সাম্প্রতিক গত 5-7 বছরের যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আছে, সেগুলো সাধারণত ব্যাংক হতে পারে, বিভিন্ন হতে পারে এনএসআই, দুদক, এরকম টাইপের যত পেট্রো বাংলা বা এরকম টাইপের যে পরীক্ষার প্রশ্নগুলো আসে, সেগুলো সলভ করে ফেলতে হবে। এটার জন্য টেনশনের কিছুই নাই। আপনি উত্তরণের এক সেট বই জোগাড় করেন, অথবা বাজার থেকে অন্য যে কোনো বই কিনে নেন না কেন, অথবা কোয়েশ্চেন ব্যাংকে সংগ্রহ করেন, সেই জায়গাতে সকল কোয়েশ্চেনই কিন্তু ব্যাখ্যা সহ থাকে। সুতরাং একটা ভালো মানের যদি বই আপনি জোগাড় করতে পারেন যেখানে ব্যাখ্যাগুলো নির্ভুল হবে, তাহলে সেগুলো পড়লেই আপনি 3-4 মাস প্রথমে তো নিজেকে যাচাই করতে পারবেন না, ঠিক না? আপনি প্রথমেই কিন্তু নিজেকে যাচাই করতে পারবেন না যে আপনি কি নিতে পারছেন অথবা কি শিখতে পারছেন। যখন আপনার 3-4 মাস প্রিপারেশন নেওয়া হয়ে যাবে, তার পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিতে শুরু করবেন অথবা নতুন নতুন মডেল টেস্ট কোয়েশ্চেন গুলো দেখবেন, পরীক্ষা ব্যাচ কম্বোতে ভর্তি হলে তো আপনি লেকচার পাবেন না, লেকচারের জন্য তো আপনাকে লেকচার ব্যাচে ভর্তি হতে হবে অথবা ফুল কোর্সে ভর্তি হতে হবে। ঠিক আছে। তো আপনি যখন পরবর্তীতে নিজেকে যাচাই করতে পারবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার জন্য কতটা কার্যকর। তাই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো অ্যাড করা থাকে, সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে। তো অনলাইন ক্লাসগুলোর পাশাপাশি এক্সাম সিস্টেমটা সাধারণত আমাদের দুইটা, এটা একটা মিশ্র একটা ভার্সনের মতো হয়। যদি আপনি কম্বো ব্যাচে অলরেডি এনরোল করে থাকেন, তাহলে কম্বো ব্যাচে সাধারণত আপনাদের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়ার যে সুযোগ থাকে। আমাদের পরীক্ষাগুলো হয় কি, ক্লাসের পরপর ডেইলি যে এক্সামগুলো থাকে, অথবা উইকলি এক্সাম থাকে, অথবা মান্থলি এক্সাম থাকে, তার পরবর্তীতে সাবজেক্ট ফাইনাল থাকে এবং ফাইনাল মডেল টেস্ট থাকে। তো এই ডেইলি এক্সামগুলো সবই অনলাইনে হবে, সেটা আপনি কম্বো ব্যাচে ভর্তি হয়ে থাকেন অথবা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে থাকেন, সেগুলো সবই মানে অনলাইনে পরীক্ষা হবে। এবং পরীক্ষাগুলো টোটাল 300 সেট কিন্তু থাকবে। ঠিক আছে। 300 সেট পরীক্ষা থাকবে, সেটা আপনি অনলাইনে লাইভ পরীক্ষা দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, আবার অফলাইনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু ইন ব্রাঞ্চে দিতে পারবেন। তো ডেইলি এক্সামগুলো আমরা পরবর্তীতে স্লাইডে আপনি দেখে যাবেন আপনার জন্য কত সেট পরীক্ষা থাকছে। উইকলি যে পরীক্ষাগুলো থাকবে সেগুলোও কিন্তু অনলাইন এবং কম্বো ব্যাচে 2:3 বেড়ে যাবে। ফর এক্সাম্পল ধরেন, উইকলি এক্সাম যদি আপনি কম্বো ব্যাচে টোটাল ধরেন 30টা দেওয়ার সুযোগ থেকে থাকে, তাহলে কিন্তু সেটা আপনি উইকলি অনলাইনে শুধুমাত্র 10 সেট দিবেন বা 20 সেট দিবেন। ঠিক আছে। আর কম্বোতে তখন আরো 10 সেট আপনার সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সরাসরি পরীক্ষা দেওয়াটা খুব বেশি জরুরি এই কারণে যে অনলাইনে যখন আমরা সাধারণত পরীক্ষা দেই, সাধারণত ফর্ম টাইপের যে মানে আসলে ক্রিয়েট করা হয়, সেগুলোতে ক্লিক করে পরীক্ষা দেয়া আর বাস্তবে কিন্তু একটা ওএমআর শিটে কলম ঘষে উত্তর করাটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। তাই যারা নতুন পরীক্ষা দিবেন বিসিএস এ অথবা অন্য কোনো চাকরির পরীক্ষায় দিয়ে থাকেন না কেন, সরাসরি হার্ড কপিতে, আচ্ছা ডেইলি পরীক্ষা 200 সেট হবে, আমরা পরবর্তী স্লাইডে দেখে যাব, সমস্যা নাই। তো আপনি সাধারণত যে হার্ড কপিটা থাকবে, সেখানে যখন নিজে বৃত্ত ভরাট করে করে পরীক্ষা দিবেন, সেটা কিন্তু আপনার দক্ষতাকে বাড়িয়ে দিবে। কারণ আমি একটা অপশন সিলেক্ট করলাম আমার ফিঙ্গার টিপ দিয়ে, আর সেটা আমি কলম দিয়ে গোলা ভরাট করব, অবশ্যই সেখানে টাইম ডিফারেন্স থাকবে। আর যেখানে আপনি সময় পাচ্ছেনই মাত্র 2 ঘন্টা, ঠিক আছে, তো সেই জায়গাতে নিশ্চয়ই এই সময়টুকু কিভাবে আপনি ম্যানেজমেন্ট করে নেবেন, তার জন্য অফলাইনে পরীক্ষা দেওয়াটাও জরুরি। তো সেজন্যই আসলে দুই ধরনের পরীক্ষা দেওয়ার সুযোগই থাকছে, সেটা আপনি কোন ব্যাচে আসলে এনরোল করছেন সেটার উপরই ডিপেন্ড করে।
শাওন ভাই, আমি এখানে একটু ছোট করে কথা বলতে চাই। যেহেতু অবশ্যই। আপনি এক্সাম নিয়ে কথাবার্তা বললেন, আসলে এক্সাম দেওয়ার গুরুত্বটা মানে কোথায়, ঠিক আছে? আপনি অনেক সময় চিন্তা করে যাবেন যে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স দিয়ে পরীক্ষা শুরু করব, বাট আপনি যদি রেগুলারলি পরীক্ষা না দেন, নিজেকে ট্রেন না করান, তাহলে যা মানে সমস্যাটা কোন জায়গায় হবে? আপনি শুরু করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স দিয়ে, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রশ্নটাই কঠিন, তখন কিন্তু একটা মেন্টাল ব্রেকডাউন হতে পারে, ঠিক আছে? সো পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কোনটা দিয়ে শুরু করবেন বা কোনটা দিয়ে শেষ করা যায়, এই যে স্ট্র্যাটেজি গুলো, সেগুলো সেগুলো কিন্তু আপনি ঠিক করতে পারবেন। আর তাছাড়া হচ্ছে একটা হলের যে একটা এনভায়রনমেন্ট, সেটা কেমন হতে পারে সেই সুযোগটা কিন্তু আমাদের আছে। আর অনলাইন এক্সামের ব্যাপারটা কিরকম ধরনের, অনেক সময় দেখা যায় আমাদের সময় নষ্ট হয়। তো সেই সময় নষ্টটা রিডিউস করার জন্য কিন্তু আমাদের হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা আছে। আপনারা চাইলে কিন্তু অনলাইনে বসে এক্সাম দিতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখা আছে, আমি মনে করি অনেক বেশি জরুরি। অনেকে হয় কি যে একটু দেখা গেছে একটু দেখে নেই, বা একটু দেখা গেছে যে মনে হয় যে একটু চেক করে নেই। সবসময় মনে রাখবেন যে কম্পিটিশন আপনার নিজের সাথে, আপনি আজকের চেয়ে কালকে ভালো করতে পারতেছেন কিনা সেটাই হচ্ছে ম্যাটার করে, ঠিক আছে? তাই আমি মনে করি যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, ইনশাল্লাহ একদম অনেস্টলি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, আর যে সকল জায়গায় ভুল হচ্ছে সেগুলো কারেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। শোন ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। সামদানি ভাই যেহেতু কথাটা টেনে আনলেন, সেই আমি জাস্ট অভিজ্ঞতাটা আপনাদের বলে দিই যে বিসিএস এ সাধারণত যে 4 সেট প্রশ্ন হয়, ক খ গ ঘ, সেখানে শুধু ক সেটটাই কিন্তু সিলেবাস অনুযায়ী সুন্দরভাবে সাজানো থাকে। সিলেবাসে সাধারণত যেভাবে সাজানো আছে, যে প্রথমত বাংলা, তার পরবর্তীতে ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, শুধুমাত্র ক সেটটাই কিন্তু এইভাবে সাজানো থাকবে। বাকি খ, গ এবং ঘ তিনোটা সেটই কিন্তু শাফল করা থাকে কোয়েশ্চেনগুলো। সেজন্য আপনি যে আপনার মন মতো যেভাবে সাজিয়ে আপনি দিতে চাচ্ছেন সবসময় যে সেভাবেই আপনার কোয়েশ্চেন পেপার পাবেন তাও কিন্তু না। সেজন্য ভাই যেটা বললো যে নিজে নিজে আসলে প্র্যাকটিস করা, অভ্যস্ত হয়ে নেওয়া, সেই জিনিসটার জন্যই আসলে প্রচুর মডেল টেস্ট দেওয়া জরুরি। এবং এখন তো যেহেতু আপনারা নতুন শুরু করতে যাচ্ছেন, সেজন্য আমি পরীক্ষা দেওয়া এখন কম জোর দিব, কিন্তু পরবর্তীতে যখন আপনাদের 5-6 মাস প্রিপারেশন হয়ে যাবে, পরীক্ষার 1.5-2 মাস আগে থেকে সকাল বিকাল দুইটা করে কিন্তু আপনার মডেল টেস্ট দিতে হবে। সকাল বিকাল দুইটা করে মডেল টেস্ট দিতে হবে। আপনি মনে রাখবেন, যত বেশি পরীক্ষা মডেল টেস্ট আপনি দিবেন তত বেশি নিজেকে মানিয়ে নেবেন। এবং অনুশীলনে যত বেশি কঠোর অনুশীলনে যত বেশি ঘাম ঝরাবেন, আপনার যুদ্ধ কিন্তু তত সহজ হবে, যুদ্ধে কিন্তু রক্ত তত কম ঝরবে, ঠিক আছে? তো অটো এসএমএস রেজাল্ট যেটা উত্তরণের, আসলে এটা একটা ভালো বৈশিষ্ট্য, যেটা প্রত্যেকবারই আপনার যে পরীক্ষা হবে, পরীক্ষার পরবর্তীতে আপনার মোবাইলে অটোমেটিক্যালি এসএমএস এর রেজাল্ট চলে যাবে যে আপনি কত পাচ্ছেন, আপনার মেরিট পজিশন কত। আর সেই সঙ্গে অ্যানালাইসিস রিপোর্টে দেখতে পারবেন কোন উত্তরটা আপনি ভুল দাগালেন, সেটা ভুল না দাগালে না, ভুল উত্তরের জায়গায় সঠিক উত্তরটা কি হতে পারতো এবং কেন হলো, সেটার ব্যাখ্যাটাও থাকবে। সুতরাং একটা পরীক্ষা দেওয়ার পরে সাথে সাথে যখন আপনি আপনার ফোনে বা আপনার পিসিতে, যেখান থেকে আপনি পরীক্ষা দিয়ে থাকেন না কেন, সেখানে দেখতে পারবেন কি ভুল করছিলেন, উত্তরটা কি হতে পারতো। সেটা কিন্তু আপনার জন্য একটা লেসন হিসেবে কাজ করবে পরের পরীক্ষার জন্য। সুতরাং পরীক্ষাগুলো ভালোভাবে দিতে হবে এবং নিজে কি ফলাফল করলেন সেটা অন্যের সঙ্গে কম্পেয়ার করে মেরিট পজিশন দেখে নিজের ক্রমান্বয়ে ভালো থেকে ভালো করার যে প্রত্যয়, সেটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এখন ক্লাস করলেন, পরীক্ষা দিলেন, তার পরবর্তীতেও পড়ার সময় কিন্তু মনের মধ্যে অনেক কোয়েশনই কিন্তু থাকতে পারে পড়া সম্পর্কিত। পড়ার সম্পর্কিত কিন্তু মনের মধ্যে অনেক সময় অনেক প্রশ্ন আসতে পারে। 24x7, যে কোনো সময় যে কোনো প্রশ্ন মনে আসুক, সেটা যে কোনো সাবজেক্টেরই হোক, সেজন্য আপনাদের জন্য থাকছে উত্তরণের ভ্যারি ইউনিক সার্ভিস, Q&A। সপ্তাহের 7 দিন যে কোনো সময় আপনি কোন কোয়েশ্চেন কি, কোনটা দরকার, আপনি কোন সাবজেক্টের প্রশ্ন করবেন, সেটা আপনি হয়তো বা অডিও করে বা অথবা লিখে যে কোনো ভাবেই হোক Q&A তে ড্রপ করবেন। সেটার উত্তর আমাদের বিশেষজ্ঞ যে প্যানেল আছেন, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। সুতরাং সার্বক্ষণিক Q&A সার্ভিসের সেবাটা নিয়েও আপনি আসলে আপনার সন্দেহ দূর করে সঠিক তথ্য গ্রহণ করার মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর প্রিলিমিনারি পরীক্ষায় সঠিক তথ্যের তো কোনো বিকল্পই নাই, কারণ আপনার 4টা এমসিকিউর মধ্যে আপনি একটা সঠিক দাগালে কিন্তু 1 নম্বর পান। আর সেটা না দিয়ে যদি একটা ভুল দাগান, তাহলে সেই 1 নম্বর তো আপনি পানই না, উল্টো আপনার ভালো নম্বর থেকে হাফ মার্কস কিন্তু মাইনাস করা হয়। তার মানে একটা প্রশ্ন আসলে কিন্তু 1 মার্ক না, এটা কিন্তু 1.5 মার্কস হিসাবে দেখা যায়, ঠিক আছে? তো পরবর্তী। শাওন, শাওন ভাই, এই জি, কিউএন্ডএ ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর তাছাড়া হচ্ছে এটা যে ইউনিকই। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি, কারণ আমরা যখন পড়তে বসি বা আমি যখন পড়তে বসতাম, তখন কিন্তু পড়ার সময় অনেক ধরনের প্রশ্ন মাথায় আসতো যে এটা হলে কেমন হতো বা এটার আনসারটা কি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে অনেক সময় নষ্ট হতো, বা দেখা গেছে একদম সঠিক উত্তরটা আমরা পেতাম না। তো সেক্ষেত্রে উত্তরণ যে এই যে সার্ভিসটা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে যে কোনো ধরনের কনফিউশন দূর করার ক্ষেত্রে কিন্তু ভালো একটা সাপোর্ট পেয়ে থাকবো। সো যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদের কোর্সে ভর্তি আছেন, আপনাদের যে কোনো ধরনের কনফিউশন
বা আপনি কোনো জিনিস জানতে চাচ্ছেন, বা আপনি কোনো জিনিস হচ্ছে যে মনে হচ্ছে যে এটা পড়লে বেটার হবে, যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনি কিন্তু কিউএনএ তে করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম কিন্তু সবসময় আমাদের পাশে আছে। ওকে শাওন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন যেটা সময় আসবে যে যেহেতু আজকে থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে, তো আমরা আসলে প্রিলিমিনারির জন্য কত মাস সময় পাওয়া যাবে? তো আমরা যদি গত কয়েকটা বিসিএস এর একটু ট্রেন্ড ফলো করি, জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু মোটামুটি এখন 30 নভেম্বরকে বিসিএস এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশের একটা তারিখ হিসেবে মানে একটা ঘোষণা করেছে, এরকমই ধরা যায়। 30 নভেম্বর নতুন একটা করে সার্কুলার আসলে গত কয়েকটা বিসিএস থেকেই প্রকাশিত হয়। 41তম বিসিএস এ 27 নভেম্বর ছিল আসলে সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। তার পরবর্তীতে 42 43 থেকে আপনি শুরু করে যদি সর্বশেষ পর্যন্ত ফলো করে থাকেন, আমার ভুল না হয়ে থাকলে সবগুলো সার্কুলারই কিন্তু 30 নভেম্বর প্রকাশিত হয়। তাহলে যদি আমরা এবার ইনশাল্লাহ সেই ধারাবাহিকতাই থাকবে আশা করি, তাহলে আগামী 30 নভেম্বর আপনার সার্কুলার প্রকাশের সমূহ সম্ভাবনা আছে 47তম বিসিএস এর। তার পরবর্তীতে সাধারণত 1 মাস সময় থাকে আপনার নিজের পরীক্ষা আবেদন করার জন্য। তো সামনের যেহেতু মার্চ মাস পুরোটাই রোজা থাকবে, তো আমাদের একটা ধারণা যে রোজার পরবর্তীতে, মার্চ মাসের পরবর্তীতে এপ্রিল মাসের আগে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এপ্রিল মাসে যদি প্রিলিমিনারি পরীক্ষা হয়, তার থেকে পরেও হতে পারে, আমরা পরের বিবেচনা করব না, কারণ আমাদের যে সময় যেটা সবচেয়ে শর্টেস্ট টাইম সেটা নিয়ে আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজাবো। তো এপ্রিল মাসও যদি আমরা কাউন্ট করি, এখন আমাদের কাছে সময় আছে ঠিক 6.5 মাস। তো 6.5 মাসে এই 210 দিনে আপনার 100টা ক্লাস করা এবং সেটা রেগুলার মানে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ যথেষ্ট সময় সৃষ্টিকর্তা যদি আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সুতরাং 47তম বিসিএস পিলির জন্য এখন আপনারা কমপক্ষে ইনশাল্লাহ 6.5 মাস সময় পাবেন। এই সময়ের মধ্যেই আপনার নিজের কৌশল গুছিয়ে নিতে হবে। তো সেই কৌশলের জন্য আপনি একদম টাইম টু টাইম ধরে টাইম ফ্রেমে কিভাবে গুছাবেন সেটা তো পরীক্ষার 1.5 2 মাস আগে বা 1 1.5 মাস আগে আমরা বলে দিব। এখন আপাতত আপনার কাজ হবে যে রেগুলার যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস করে ফেলা, এবং নেক্সট যে ক্লাস আসতেছে তার আগেই আগের ক্লাসের সকল পড়া, ক্লাস পিডিএফ এ কি আছে আর আমার বইতে কি আছে সেটা পড়ে কিন্তু সম্পন্ন করে নিতে হবে, ঠিক আছে? এটা যদি আমরা করি, এভাবে যদি আগায় যেতে পারি, তাহলে যতদিনে 100টা ক্লাস শেষ হবে ততদিন আমাদের অন্তত একবার সিলেবাস ফুল পড়ে যাওয়ার কথা। হয়তো বা অনেক কিছুই মাথায় থাকবে না, সমস্যার কিছু নাই। পরবর্তীতে যখন আমরা সাবজেক্ট ফাইনাল অথবা সাবজেক্ট ফাইনাল যখন পরীক্ষাগুলো হবে, তখন কিন্তু দ্বিতীয়বারের মতো আপনাদের একবার রিভিশন হবে। আর তার পরবর্তীতে যখন ফাইনাল মডেল টেস্ট হবে কয়েকটা সেট, তখন কিন্তু আপনাদের একাধিকবার আবার পড়ার সুযোগ থাকছে। সুতরাং যদি সময় ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, আপনার পরীক্ষা মূল পরীক্ষার আগেই কমপক্ষে একাধিকবার ইনশাল্লাহ আপনার সিলেবাস শেষ হবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে। সামদানি ভাই কিছু আহ বলবেন নাকি? জি শাওন ভাই, এখানে একটা কথা বলতে চাচ্ছি। তো একবার হচ্ছে যে আমার এক ভাইকে, ভার্সিটির ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা পড়াশোনার? ওনার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছিল। তো উনি আমাকে বলতেছিল, যখন ভার্সিটিতে থাকি তখন হচ্ছে যে একটা প্রেশার থাকে, একটা একাডেমিক ক্যালেন্ডার থাকে, পরীক্ষার চাপ থাকে, প্রেশার থাকে। বাট তুই যখন ভার্সিটি থেকে বের হয়ে যাবি তখন কিন্তু তোকে প্রেশার দেওয়া কেউ থাকবে না। তুই ভাববি যে ওকে ফাইন, এই পরীক্ষা না হলে পরের পরীক্ষা, এই পরীক্ষা না হলে পরের পরীক্ষা। এই যে টাইম ফ্রেম থাকে না, যার কারণে কি হয়, অনেকে ট্র্যাক ধরে রাখতে পারে না। তো আপনি যে 6.5 মাসের কথা বললেন ভাই, আর রেগুলার ক্লাসের কথা বললেন, সেই প্রেক্ষিতে একটা কথা বলা, আপনারা যারা আমাকে শুনছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে করি প্রিলিমিনারি পরীক্ষাটা অনেকটা এরকম টাইপের যে আপনি যদি 1 সপ্তাহ গ্যাপ দেন, সেই প্রিপারেশনটা প্রথম থেকে শুরু করার মতো। তাই আমি বলবো আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর সাথে থেকে রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমে কনসিস্টেন্সি মেনটেন করবেন। এর মাধ্যমে আপনি আপনার সিলেবাসটা একদম গুছিয়ে শেষ করতে পারবেন। তাছাড়া টুকটাক আপনারা যখন ক্লাস করবেন, ক্লাস নোট নিবেন। তো শাওন ভাইয়ের কাছে আমার এই প্রেক্ষিতে একটা ছোট প্রশ্ন ভাই, যে নোট করার উপকারিতা ভাই কি, বা প্রিলিমিনারিতে নোট করার দরকার আছে কিনা ভাই? নোট করার উপকারিতা অবশ্যই আছে। আমরা যে বিষয়গুলো সাধারণত ডিটেলস ক্লাসে পড়বো এবং বইতেও ডিটেলসই লেখা থাকে, সেটার যে মূল কথাবার্তাগুলো আছে সেটা যদি আমরা ছোট ছোট করে নোট আকারে সাজিয়ে রাখতে পারি, পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা কিন্তু খুব সহজতর হয়। এবং এই নোটগুলো শুধুমাত্র প্রিলির জন্য না, কিন্তু রিটেনের সময় কিন্তু সেটা ব্যাপক মাত্রায় সহায়তা করে। কারণ প্রিলিমিনারির বেশিরভাগ সিলেবাসই কিন্তু রিটেনের সঙ্গে মিল থাকে। তাই নোট আসলে করতেই হবে। যেটা আপনি ক্লাসে পিডিএফ যেটা পেয়ে যাচ্ছেন সেখান থেকে মূল কথাগুলো, ক্লাসের লেকচারগুলো থেকে যা আসছে সেটা কিন্তু খাতায় লিখে রাখবেন, খাতায় লিখে লিখে পড়বেন। লেখার কিন্তু কোনো বিকল্প নাই, একবার লেখা কিন্তু মোটামুটি 10 বার পড়ার সমান, ঠিক আছে? এটা মাথায় রেখে কিন্তু এগুতে হবে। মনোযোগ কিভাবে ধরে রাখবো, মনোযোগ কিভাবে ধরে রাখবেন, এটা একটা বড় প্রশ্ন। কারণ বিসিএস এর বিসিএস এর সিলেবাসটা কিন্তু বেশ বড়।
এই সিলেবাসটা, বড় সিলেবাসটায় মনোযোগ ধরে রাখাটা কঠিন। সেজন্য আপনি এখন যে কালকে থেকেই 15 ঘন্টা বা 12 ঘন্টা করে আমি পড়া শুরু করে দিব, এইভাবে যদি হুট করে শুরু করতে যান আসলে, তাহলে কিন্তু দেখবেন যে আপনি 2 দিন 3 দিন 12 ঘন্টা পড়লেন, চতুর্থ দিনের দিন কিন্তু আপনার মনে হবে যে 3 দিন তো টানা অনেক পড়লাম, আজকে একটা মুভি দেখি। তো 3 দিন পরে 4 দিনের দিন যখন একটা দুইটা মুভি দেখবেন, তখন দেখবেন আগে 3 দিন যা পড়ছেন সব কিন্তু ভুলে যাবেন। সুতরাং পড়া কিন্তু অল্প অল্প করে শুরু করতে হবে। আমাদের যে এক্সিলারেশন আসলে থাকে, যে পড়াটাকে যে ত্বরণ দিয়ে আসলে বাড়াবো, সেইভাবে কিন্তু আপনি একটা বাইক চালানোর মতো, একটা গাড়ি চালানোর মতো করে কিন্তু আপনার 1 নাম্বার গিয়ার থেকে 5 নাম্বার 6 নাম্বার গিয়ারে উঠতে হবে। আপনি এখন আসলে ঠিকঠাক করে নেন যে হ্যাঁ, আমি বেশি পড়ার আমার অভ্যাস নাই, কালকে আমি অন্তত 5 ঘন্টা পড়ার চেষ্টা করি। আমি একটু সোশ্যাল সাইটে আগে রেগুলারই 3-4 বার ঢুকতাম, এখন না হয় আমি শুধু সকালে একবার দেখবো, রাতে একবার দেখবো। এইরকম ভাবে আস্তে আস্তে আপনার নিজেকে মানিয়ে নিতে হবে যে কালকে আমি 5 ঘন্টা পড়লাম, এখন 5 ঘন্টা পরে আমি দেখছি যে ক্লাস পিডিএফ পড়া হচ্ছে কিন্তু বইটা পড়ে তো কুলিয়ে উঠতে পারছি না। তখন অটোমেটিক্যালি এই 5 ঘন্টাটা দেখবেন আপনার তাড়নায় আপনি 8 ঘন্টায় পৌঁছে গেছেন। যখন 8 ঘন্টায় দেখবেন যে হ্যাঁ, পিডিএফ পড়ছি, বইও পড়ছি, কিন্তু ক্লাসে আমি টপ 10-এর ভেতর আসতে পারতেছি না, টপ 30-র ভেতর আসতে পারতেছি না, তখন অটোমেটিক্যালি দেখবেন যে কখন যে সেই 8 থেকে 10 12 ঘন্টা হয়ে যাবে সেটা আপনি কিন্তু টেরও পাবেন না। সুতরাং মনোযোগ ধরে রাখতে হবে আস্তে আস্তে। আপনি ক্লাসে যা পড়ানো হলো সেটা আমি কতটুকু মনে রাখতে পারছি, কতটুকু দিচ্ছি, আর আমার এই বিসিএসটা হওয়া কেন জরুরি, আমার প্রিয়জন আমার বাবা মা তারা আমার কাছে কি আশা করছেন, সেই জিনিসটা ধরেই কিন্তু আপনাকে ইন্সপিরেশনটা ধরে রাখতে হবে। তাই মনোযোগ ধরে রাখার জন্য আসলে একটা কম্পিটিটিভ মাইন্ড নিয়ে আসতে হবে। যে আপনি 30-এর পরীক্ষায় 20 পেলেন, আপনার পাশের বন্ধু 24 পেলো, তাকে অবশ্যই আমি হিংসা করব না, তবে নিঃসন্দেহে চেষ্টা করবো যে হ্যাঁ, ও 24 পেয়েছে, পরের ক্লাসে আমিও কিভাবে 24 থেকে 25 পেতে পারি। কম্পিটিটিভ একটা মাইন্ড কিন্তু নিয়ে আসতে হবে। যে বিসিএস এ 3.5 লাখ ক্যান্ডিডেটস থাকবে, সে জায়গা থেকে হয়তো বা কোনো কারণে প্রিলিমিনারিতে 10 থেকে 11 হাজার টেকাবে। আপনি যদি একটু শৈথিল্য প্রকাশ করেন, আপনি যদি না পড়েন, আপনার জন্য অন্য ক্যান্ডিডেটরা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু ঠিকই পড়াশোনা করে সেই 11,000 জনের মধ্যে একজন করে হয়ে যাবে। আর আপনাকে পরবর্তীতে আরো 1 বছর অপেক্ষা করতে হবে আরেকটা প্রিলিমিনারির জন্য। তাই এই সিভিল সার্ভিস, যার আসলে একটা মানে বর্ণিল একটা ইতিহাস আসলে আছে, নিজেকে একজন গর্বিত সিভিল সার্ভেন্ট হিসেবে যদি দেখতে হয়, ইনশাল্লাহ যদি আপনি চান যে না, আমাকে ভালো করতে হবে, আমি আমার নিজের নিজের পরিবারের মুখ উজ্জ্বল করব, ওইটা ভেবেই কিন্তু পড়ার সময় মনোযোগ ধরে রাখতে হবে। এবং সবসময় আসলে পড়বেন 25 মিনিট, 30 মিনিট পড়ার পরে 5 মিনিটের একটা ব্রেক নেবেন। একটানা ঘন্টার পর ঘন্টা পড়লে তখন কিন্তু আর ব্রেন কাজ করতে চায় না। 25 থেকে 30 মিনিট পড়েন, 25 থেকে 30 মিনিট পর পরে 5-7 মিনিটের একটা ব্রেক নেন, সবকিছুরই কিন্তু দরকার আছে। আপনি আজকে বাংলা পড়লেন, আজকে বাংলা ক্লাসে, আজকে কালকে বাংলা পড়ার পরে পরবর্তীতে যে ক্লাসটা সাধারণ বিষয়াবলী, মানে সাধারণ বিজ্ঞান যেটা আছে, বা বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী যা আছে, তখন যে ক্লাস হবে তখন সেই ক্লাসের পড়াটা আপনি পড়তে থাকবেন, সবই যেন একটা রোটেশনের মধ্যে থাকে। এইভাবে পড়ে কিন্তু পড়া আগায় যাইতে হবে, শৈথিল্য প্রকাশ করা যাবে না। এখন থেকে সকল বিষয় কি সমান গুরুত্ব দিব নাকি কম বেশি দিব? শাওন আপনাকে ভাই, সকল চ্যাট চ্যাট বক্সে ভাই একটা প্রশ্ন আসে, একটু কাইন্ডলি অ্যাড্রেস যদি করতেন কাইন্ডলি। আমি ভাইয়া, একটা ক্লাস হয়ে গেলে এক্সামের সব কোয়েশ্চেন কভার করতে স্টেপস গুলো কি হতে পারে? অ্যাজ এ নিউ স্টুডেন্ট ইটস হার্ড টু ম্যানেজ টাইম টু কমপ্লিট দ্য ফুল টপিক ফ্রম দ্য বুক ইন 1 ডে। আপনার আসলে নতুন স্টুডেন্টের জন্য আপনার তো আসলে একদিন কেন, আপনার তো মাঝখানে একটা দিন সময় থাকবে। ক্লাস তো একটা ক্লাসের পরবর্তীতে আপনি আরেকটা ক্লাস তো পাবেন, তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে প্রথমত যেটা করবেন, ক্লাস এবং ক্লাসের যে পিডিএফ আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে ফেলতে হবে। ক্লাস এবং ক্লাসের পিডিএফ ভালোভাবে দেখার পরবর্তীতে সময় যতটুকু পারেন বইয়ের মূল আলোচনা এবং প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কিন্তু সলভ করে ফেলতে হবে। পরীক্ষায় আপনার যদি 100 কোয়েশ্চেন হয়, সেখানে 100 কোয়েশ্চেনে সব আপনি কমন পাবেন না, সেটা পিএসসি প্রশ্ন করলেও না, উত্তরণ প্রশ্ন করলেও না। ইচ্ছাকৃতভাবে কিছু কোয়েশ্চেন দেওয়া হবে যেগুলো আপনার না পারার মতো, সেটা নিয়ে আপসেট না হয়ে আপনার স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে সর্বোচ্চ কত পারা যায়। সেজন্য আপনি যেদিন ক্লাস করলেন সেদিনের পর থেকে পরের দিন এবং তার পরের দিন এক্সামের আগ পর্যন্ত আপনি মোটামুটি 1.5 দিনেরও বেশি সময় পাবেন। আর যখন ক্লাসটা আপনি করবেন, সেটার পিডিএফটা যখন দেখতে থাকবেন, অনেক কিছু কিন্তু আপনার মাথায় সেট হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে বইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং মূল যে কথাবার্তাগুলো আছে সেগুলো আসলে ক্লাস লেকচারের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন। এক্সট্রা সাইডের অনেক কিছু থাকতে পারে, ধরেন আপনি বাংলা সাহিত্যের একটা ক্লাস হলো, ক্লাসে আপনার প্রাচীন যে মঙ্গল কাব্যগুলো আছে, সেই মঙ্গল কাব্যর মূল যে আলোচনাগুলো থাকতে পারে, ধরেন মনসা মঙ্গল কাব্য, ঠিক আছে, এই রকম টাইপের যেগুলা থাকে, বিদ্যা সুন্দর, এই যেগুলা থাকে,
চণ্ডীমঙ্গল কাব্য, এগুলোর পাশাপাশি আপনি বইতে দেখবেন এক্সট্রা আরো অনেক ধরনের মঙ্গল কাব্য নিয়ে আলোচনা থাকে। প্রিভিয়াস কোয়েশন দেখলেই দেখবেন সে জায়গা থেকে কদাচিৎ একটা দুইটা প্রশ্ন আসে কি আসে না। সুতরাং ওই ঘনশ্যাম চক্রবর্তী কি লিখছেন না লিখছেন বা ওই হাকন্দ পুরাণ এরকম টাইপের যে জায়গা থেকে প্রশ্ন খুবই কম আসে, সেটা কিন্তু আপনার পড়ার দরকার নাই। বইতে যা থাকবে সবই যে পড়তে হবে তা কিন্তু না। বই আলোচনার প্রেক্ষিতে অনেক সময় অনেক কিছু চলে আসে। শাওন, চর্যাপদের আপনি দেখবেন 50 জন লেখকেরই কিন্তু পরিচয় দেওয়া থাকে, কিন্তু 50 জন লেখনের পরিচয় থেকে সে জায়গা থেকে কি প্রশ্ন আসছে কি? 51 জন যে আমাদের পদকর্তা, আমাদের যে 23 জন, 23 জন 24 জন যে পদকর্তা আছেন মতান্তরে, তাদের সকলের পরিচয় যে দেয়া থাকে বা সকল আসলে পদেরই কিন্তু ছত্র উল্লেখ করা থাকে, সেখান থেকে আসলে প্রশ্ন আসছে কি, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, সেটা বুঝেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি কি পড়বো আর কি পড়বো না। ভাই সামদানি ভাই বলেন। শাওন ভাই একদম ঠিক কথা বলেছেন। আমি যখন পড়াশোনা করতাম ভাই, আমি আপনার স্ট্র্যাটেজিটাই ফলো করার চেষ্টা করতাম। আমি যেই সেট বই পড়তাম বা যেই রেফারেন্স বইটাই পড়তাম না কেন, আমি হচ্ছে আগে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে নিতাম। দেখে নেওয়ার ফলে সুবিধা কি হতো, আমি আগেই জানতাম যে এই টপিক, এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো আমি যখন পড়তে যেতাম, আমি হচ্ছে যেই টপিক থেকে প্রশ্ন বেশি আসে বা আসার সম্ভাবনা বেশি, আমি সেখানে গুরুত্ব দিতাম বেশি। আর অন্যান্য বিষয়গুলো আমি জাস্ট পড়ে যাওয়ার চেষ্টা করতাম ভাই। এটা ছিল আমার স্ট্র্যাটেজি, আপনার মতোই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সন্দানি ভাই, আপনার কথাগুলো নিশ্চয়ই ওদের নতুনদের নবীনদের অনেক কাজে লাগবে। আর আরেকটা স্ট্র্যাটেজি যেটা ফলো করতে হবে, এক বই বারবার, 2-3টা বই কিনে সব বইয়ের আসলে পড়ে আপনার এখনই নিজের বিদ্যা এত ভারী করার দরকার নাই। কারণ প্রিলিমিনারিতে এত ভারী বিদ্যা আসলে লাগবে না, আপনি লাগবে কিন্তু তার আগে আসলে যেটা মূল দরকার সেটা হচ্ছে এক বই অন্তত 2 থেকে 3 বার আগে পড়ে ফেলতে হবে। যখন একটা বই 2 থেকে 3 বার পড়ার মতো যদি উপযুক্ত সময় পেয়ে থাকেন, তাহলে শেষ সময়ে কিন্তু আরেকটা বই আপনি অ্যাড করে কিছু মানে সাপ্লিমেন্টারি কিছু ইনফরমেশন নিতে পারবেন। আর আপনি একাধিক বই নিলেও সকল বইরই দেখবেন আপনি মোটামুটি 85 থেকে 90% ইনফরমেশন কিন্তু কমন। সুতরাং বাকি ওই 10%-এর জন্য বই চেঞ্জ করাটা কিন্তু আসলে ভালো কোনোভাবেই ভালো কোনো ডিসিশন হবে না। তাই আমরা যে বইটা কিনবো সেই এক বইটাই অন্তত প্রথমে 2 থেকে 3 বার খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে, কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। যখন চ্যাপ্টারের শেষে কোয়েশ্চেন পড়বো, তখন আমি দেখবো যে কোন কোয়েশ্চেনগুলো আমি পারছি, যেগুলো আমি পারছি না সেটার পাশে একটা দাগ দিয়ে রাখতে হবে। দ্বিতীয়বার যখন আমি মডেল টেস্টের সময় দেখবো, তখন আবার রিভিশন দেওয়ার সময় দেখবো যে আগে যে কোয়েশ্চেনটা দাগ দেওয়া ছিল সেটা এখন আমি না দেখে পারছি কিনা। যদি পারলাম তবে ভালো, যদি না পারি পাশে আরেকটা দাগ দিব। সুতরাং ফাইনাল পরীক্ষার সময় আপনি কিন্তু এই 2 দাগ দেখলে বুঝতে পারবেন যে এই টাইপের কোয়েশ্চেনগুলো আমার জন্য খুব ডেঞ্জারাস, আমি এগুলোতে ফ্রিকোয়েন্ট ভুল করছি। সুতরাং আমাকে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যদি আমি পারি আমি দাগাবো, না পারলে আমি এটা স্কিপ করব। শুধু শুধু লোভ করে দাগিয়ে জিরো মানে 50% মার্কস মাইনাস খাওয়ার থেকে না দাগানো ভালো। হুম। সামদানি ভাই কিছু বলবেন? উম, ভাই এটাই আর কি, যে আসলে রিস্ক আহ, নিয়ে দাগানো উচিত না, অ্যাকুরেট জানা উচিত। কোনোভাবেই দরকার নাই। সেটাই ভাই। সেটাই। আর এখন থেকে সব সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিব কিনা এটাতে আমি বলবো, যদি আপনি একজন নতুন ভাবে শুরু করতে চান, তাহলে আপনার পছন্দের সাবজেক্টটা দিয়েই শুরু করেন। কারণ আপনার পছন্দের বিষয় দিয়ে যখন আপনি শুরু করবেন, সেটা কিন্তু আপনার পড়ার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করবে। আর সমান গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ক্লাসগুলো থাকে সাধারণত ক্লাসগুলো রোস্টার হবে, রোটেশন ওয়াইজ সাবজেক্ট রোটেট করে করে কিন্তু ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো ফলো করেন। তাহলে সব পড়াই হয়ে যাবে। পরের ক্লাস পড়ার সাথে সাথে যখন আগের ক্লাসের পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলোর মাধ্যমে উইকলি এক্সামগুলোর মাধ্যমে মোটামুটি একটা কম কম্বিনেশন সাবজেক্টগুলোর কম্বিনেশনে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। সুতরাং প্রথমেই ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নাই। চ্যাট বক্সে যে কোয়েশনগুলো আসতেছে সেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো, প্রশ্ন উত্তরের সময় আছে, আমরা আমাদের ইয়াতে আগাই। বিসিএস প্রিলিতে ভালো করার কৌশল আমি ইতোমধ্যেই বলছি, ভবিষ্যতে ক্লাসেও ইনশাল্লাহ বলবো আশা করা যায়, আল্লাহ বাঁচিয়ে রাখলে। বিগত প্রশ্ন সলভ করতে হবে, বিগত কোয়েশন সলভ করব। সেটা শুধুমাত্র বিসিএস নয়, বিসিএস প্লাস আদার জবস এবং ক্লাস এবং ক্লাসের যে পিডিএফ এর মূল কথা আছে সেগুলো খুব ভালোভাবে পড়বো, খাতায় যেন নোট থাকে, খাতায় যেন নোট থাকে। তার পরবর্তীতে বইয়ের বিগত প্রশ্ন সলভ করে ফেলবো। বইয়ের সম্ভাব্য যে প্রশ্ন থাকে, মোটামুটি সব বইয়েই সম্ভাব্য ভালো প্রশ্ন দেয়া থাকবে, উত্তরণের বই তো প্রচুর সম্ভাব্য ভালো প্রশ্ন দেয়া আছে, সম্ভাব্য প্রশ্নগুলো সলভ করব। এবং যেসব টপিক থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে। পরবর্তীতে সময় পেলে এক্সট্রা জিনিস আমরা একটু চোখ বলে নিব, সেটা পরের কথা। আর বেশি বেশি পরীক্ষা দিয়ে, বেশি বেশি পরীক্ষা দিয়ে, বেশি বেশি পরীক্ষা দিব এবং নেগেটিভ মার্কিং হবে, টার্গেট হবে 0% নেগেটিভ মার্কিং।
আমরা যেন অন্তত নেগেটিভ মার্কিং এর কবল থেকে বেরিয়ে আসতে পারি। 150টা দাগিয়ে 30টা ভুল হলো, দরকার নাই, তার থেকে আমি 133টা দাগাবো, সে জায়গাতে 3টা ভুল হোক, এটাই আমার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নাই। কিন্তু আমি স্ট্যাটাস রক্ষা করার জন্য 170টা দাগাইলাম, আর সে জায়গাতে 55টাই ভুল। দেখবেন আপনি যে 115টা ভালো দাগিয়েছিলেন সেটাতে ইজিলি পাস করতে পারতেন, এই 55টার 22.5 নেগেটিভ হয়ে আপনি যখন এই যে মোটামুটি কত পাবেন তখন, 92.5 পাবেন। আপনার আশা কিন্তু টাইটানিকের মতো ঠুস করে চোখের সামনে ডুবে যাবে, আটকাতে পারবেন না। সো বি ভেরি কেয়ারফুল। ভালো লেখার জন্য আপনার রিটেনের খাতা আছে, সেই রিটেনে নিজের এক্সেলেন্স প্রকাশ করার জন্য ভালোভাবে আগে প্রিলি দেন। লোভে পাপ, পাপে কিন্তু পল্টি হবে, সেই লোভ কিন্তু করা যাবে না। ওকে। শাওন ভাই, একটু এখানে একটু কথা বলে রাখি, সেটা শিওর হচ্ছে যে শিওর। আহ প্রিলিতে ভালো করার কৌশলের মধ্যে একটা কৌশল আছে, সেটা হচ্ছে যে রেগুলার রিভিশন দেয়। আমরা অনেক সময় কি করি যে আমাদের যদি রোটেট করে ক্লাসগুলো হবে, আহ, একটা প্রথম যে ক্লাসটা হয়েছে আপনি যদি দুইটা রোটেট করে আসেন, অনেক সময় দেখা গেছে যে আপনি ভুলে যাচ্ছেন। তা আমি আমি হলে যেটা করতাম বা আমি যেটা করেছি আর কি, সেটা হচ্ছে যে আমার একটা কনফিউশন খাতা ছিল। তো যেগুলো আমি ভুল করতাম বা যে সকল প্রশ্ন আমার কনফিউশন ক্রিয়েট হতো এবং আসার সম্ভাবনা বেশি থাকতো, আমি কিন্তু সেই প্রশ্নগুলো আমার কনফিউশন খাতা নোট করে রাখতাম। কারণ একটা ব্যাপার কি, আপনি সব প্রশ্নে কিন্তু আটকাবেন না, বাট এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনার মাথায় থাকতেছে না, কিংবা আপনি আটকে যাচ্ছেন। সো ওই সকল প্রশ্ন, যে সকল প্রশ্ন আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, সেগুলোর জন্য কিন্তু আপনি আলাদা নোট রাখতে পারেন। কেন? কারণ পরবর্তীতে আপনি রিভিশন করতে গেলে কিন্তু সেই কনফিউশন খাতাগুলো একবার পড়ে ফেললে কিন্তু ওই টপিক্সের আপনার সবগুলো পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ইনশাল্লাহ আপনারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন, আগে কিছু প্রশ্ন সলভ করেন, এটা পরীক্ষা দেন, কয়েকটা পরীক্ষা দেন। কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে দেখবেন কিছু প্রশ্ন আপনার ভুলই হচ্ছে বা আপনার সমস্যা হচ্ছে, সে সকল প্রশ্নগুলো আপনি নোট করেন, যেন আপনার যখন পরীক্ষা আসবে আপনি যদি খুব খুব সুন্দর করে গুছিয়ে রিভাইজ করতে পারেন। শাওন ভাই। আচ্ছা, তো আমাদের চ্যাট বক্সে কিছু প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর আমরা পরে করব। আমরা আগে ক্লাসটা মোটামুটি একটু দেখে ফেলি আমাদের জন্য কি থাকছে। তো আপনারা যারা ক্লাস ব্যাচে শুধু ক্লাস করবেন তাদের জন্য তো বেসিক ক্লাস 4টা হয়েছে, রেগুলার 100টা ক্লাস থাকবে, ডেইলি এক্সাম থাকবে 200 সেট, আর প্রতিটি ক্লাসের রিপ্লে ভিডিও, পিডিএফ নোট এবং সার্বক্ষণিক Q&A সার্ভিস তো থাকছেই। আর যারা ফুল কোর্সে ক্লাস করবেন কম্বো এবং অনলাইনে, আপনাদের জন্য কমন হচ্ছে অনলাইনে ক্লাসগুলো হয়ে যাবে, এবং অলরেডি লেকচার ক্লাস 100টা পাবেন, বেসিক ক্লাস 4টা হয়ে গিয়েছে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস হবে 6টা। বেসিক টেস্ট এই যে দেখেন এই জায়গাতেই 2 সেট আর এই 3 সেট, এই এক্সট্রা 1 সেট যোগ হবে অফলাইন, ঠিক আছে? এই 2:3-এ যে ক্লাস পরীক্ষাগুলো বেড়ে যাবে কম্বো ব্যাচে, সেই অতিরিক্ত 1 অনুপাতের পরীক্ষাগুলো হবে অফলাইনে, ব্রাঞ্চে যে আপনার নিকটস্থ যে কোনো উদ্ভাসন মেশের ব্রাঞ্চে যে সরাসরি দিতে পারবেন। ডেইলি এক্সাম সকলের জন্য অনলাইনে 200 সেটই থাকছে, সেটা লাইভ এক্সাম হবে, প্র্যাকটিস এক্সাম হবে, সকল পরীক্ষায় দিবেন যাতে বেশি বেশি চর্চা হয়। উইকলি এক্সাম 52 সপ্তাহের জন্য আপনার অনলাইনে 52 সেট, আর উইকলি এক্সাম অফলাইনে আরো 26 সেট যোগ হয়ে যাবে, যেটা অফলাইনে দিতে পারবেন। মান্থলি এক্সাম 10 সেট, 15 সেট, 2:3, একই রকম ভাবে। সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট সবগুলোই কিন্তু 12 সেটের জায়গায় 18 সেট, 10 সেটের জায়গায় 15 সেট হবে। অনলাইন অফলাইন সব ধরনের পরীক্ষা দেওয়ারই সুযোগ থাকছে। অফলাইনের পরীক্ষাগুলো দেওয়া কিন্তু খুব জরুরি, অনলাইনে পরীক্ষা দেওয়া জরুরি, পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের কিন্তু দক্ষতা বাড়ানো যায়। আর আপনাদের জন্য কমন প্রত্যেক ক্লাসের রিপ্লে ভিডিও, আপনার যেটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, Q&A সার্ভিস, এগুলো তো থাকছেই। তার পরবর্তীতে দেখেন 47তম যেটা এক্সাম ব্যাচে যারা থাকছেন তাদের ক্লাস বাদে বাকি সব সেমই থাকছে। বেসিক টেক্সট এক্সাম গুলো, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, সকল সবই কিন্তু 2:3-এই কিন্তু থাকছে কম্বো আর অনলাইনে। সেটা আপনারা স্বাভাবিকভাবে দেখলেই বুঝবেন, আপনাদের এত বুঝিয়ে বলতে হবে না আমি আশা করি। আর আপনারা ক্লাস না করলেও আপনাদের জন্য Q&A সেবাটা কিন্তু থেকে যাচ্ছে, এটা আপনাদের জন্য বাড়তি একটা প্রাপ্তি। পড়ার সময় যদি কোনো কোয়েশ্চেন মনে চলে আসে যে কোনো কিছু বুঝতে পারছেন না বা এক্সপ্লেনেশন দরকার এরকম টাইপের, সেটা কিন্তু Q&A তে ড্রপ করতে পারবেন। এখন 47তম BCS এর অপটিমাম ব্যাচে আপনাদের জন্য যেটা প্রথমবারের মতো উত্তরণ সংযোজন করেছে, লিখিত বেসিক কোর্স, এটা কি এবং কেন? তো যারা আমরা বিসিএস এর প্রিলি এবং রিটেন দিয়েছি তারা সকলেই অন্তত এটা একমত হব যে প্রিলি এবং রিটেনের মোটামুটি আমি বলবো 70%-এর মতো, মানে সিলেবাস কিন্তু সেম, অলমোস্ট সেম, 70%-এ ধরা যায়, যেটা কিন্তু সেম। আর এখন যে অবস্থা, আগে পূর্ববর্তীতে একটা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে রিটেন পরীক্ষা দেওয়ার আগে অন্তত 5 থেকে 6 মাস সময় কিন্তু পাওয়া যেত, যেটা মোটামুটি রিটেন প্রস্তুতি নেওয়ার মতো যথেষ্ট ধরা যায়। কিন্তু এখন পিএসসি যে আসলে তাদের এজেন্ডা, তারা 1 বছরে একটা বিসিএস শেষ করতে চায়, এবং সেটার প্রতিফলন আমরা গত দুই একটা প্রিলিমিনারি পরীক্ষার ফলে দেখেছি। গত প্রিলিমিনারিতে 46তমতে মাত্র 10,600
18 বা 38 এরকম টাইপের একটা সংখ্যক প্রার্থী তারা টিকিয়েছে। প্রিলিতে এত কম টেকানোর কারণ কি? যাতে লিখিততে খাতা কম হয়, খাতা তাড়াতাড়ি ইভালুয়েট করা যায় এবং রেজাল্ট তাড়াতাড়ি দেওয়া যায়। সুতরাং যখন 1 বছরে বা ধরেন কাছাকাছি 1.5 বছরও যদি হয়, সেখানে যদি পিএসসি তাদের একটা সম্পূর্ণ বিসিএস বাস্তবায়ন করার জন্য অগ্রসর হয়, তখন কিন্তু আপনি প্রিলির পরবর্তীতে, প্রিলির পরীক্ষার পরে রিটেনের আগে 2 মাস সময়ও পাবেন না। 2 মাস সময়ও কিন্তু পাবেন না। এবারও কিন্তু ভিন্ন একটা প্রেক্ষাপটের কারণে পরীক্ষা একটু পিছিয়েছে, কিন্তু যদি সাধারণত হয় তাহলে 2 মাসের মতো সময় পাবেন কি পাবেন না, যেটা কিন্তু আপনার রিটেনের জন্য খুবই খুবই আসলে খুব টাইট স্কেজিউল হয়ে যাবে। এবং রিটেনে জেনারেল ক্যাডারের 900 মার্কসের পরীক্ষা হয়, যেখানে 200 নম্বর করে 3টা এবং 100 নম্বর করে মোট 3টা পরীক্ষা হয়। আর যদি আপনার টেকনিক্যাল ক্যাডার থাকে, সেখানে আপনার আরো 300 মার্কের পরীক্ষা যোগ হয়ে মোট 1200 মার্কের পরীক্ষা কিন্তু দিতে হবে। এই হিউজ পরীক্ষা, হিউজ সিলেবাসের জন্য কিন্তু আগে থেকে যদি একটু গুছিয়ে পড়া যায়, তাহলে কিন্তু আপনি এক ধাপে গিয়ে থাকবেন। তো এই লিখিত মানে যদি গুছিয়ে পড়ার জন্য খুব বেশি প্রেশার না হয়, সেজন্য প্রিলিমিনারির সাথে কমন যে টপিকগুলো আছে, প্রিলিমিনারির সঙ্গে রিটেনের যে কমন টপিকগুলো আছে, মূলত সেই টপিকগুলো নিয়েই আমাদের বেসিক কোর্সের সিলেবাসটা ডিজাইন করা হয়েছে। এই জায়গাতে আপনার বেশ কিছু ক্লাস আপনাদের জন্য থাকবে। এই ক্লাসগুলোতে আসলে সম্পূর্ণ রিটেন যে পড়িয়ে দেওয়া হবে তা কিন্তু না, কিন্তু রিটেনে এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসে, সেটার উত্তরটা কিভাবে করা উচিত, বা প্রিলিমিনারির সময় এই টপিকটা কিভাবে পড়লে রিটেনের জন্য সেটা মোটামুটি একটা কাভারেজ দেয়, এই জিনিসটা কিন্তু আপনাকে ধরিয়ে দিবে এই বেসিক কোর্স। তো এই বেসিক কোর্সটা যখন আপনি করবেন, তখন সেই প্রিলিমিনারি বইটা পড়ার পাশাপাশি আপনার মাথায় কিন্তু নক হবে যে হ্যাঁ, এটা যদি আরেকটু এভাবে গুছিয়ে পড়া যায়, যদি একটু ডিটেল যদি পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের রিটেনের জন্য হয়ে যাচ্ছে, যদি আপনার বেসিকটা আপনি ক্লিয়ার করতে পারেন। শাওন ভাই, একটু কথা বলতে যাচ্ছিলাম ভাই। জি শিওর। শাওন ভাই, লিখিত কোর্স, বেসিক কোর্সটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে উত্তরণের অন্যতম একটা মাইল ফলক বলা যায়। কেন আমার কাছে মনে হচ্ছে সেটা একটু বলি। যেমন মনে করেন হচ্ছে, যখন প্রিলিমিনারিতে আমি প্রিপারেশন নিতাম, আমি দেখতাম হচ্ছে মনে করেন যোগাযোগ উপন্যাসের হচ্ছে ক্যারেক্টার কোনগুলো। এখন দেখেন, রিটেনে কিন্তু একই ধরনের প্রশ্ন আসতে পারে যে হুম। যোগাযোগ উপন্যাসের চরিত্রগুলো বিশ্লেষণ করো। এখন যখন আমরা একটা ক্যারেক্টার মুখস্থ করতে চাই, ব্যাপারটা কিন্তু একটা টাইম প্রেশার ক্রিয়েট করে। বাট যখন আমরা একটু উপন্যাসের কাহিনীটা জানি বা মাথায় রাখার চেষ্টা করি, অ্যাট দ্য সেম টাইম আমার রিটেনের প্রিপারেশন যেমন হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব সুন্দর করে অ্যাকুরেটলি কাহিনী জেনে আমি কিন্তু প্রিলিমে দাগাইতে পারতেছি। সো এটা কিন্তু আমাকে একটা বাড়তি বেনিফিট দিবে। আরেকটা কথা ভাই বলি, আপনি খেয়াল করে দেখবেন যে প্রিলির যে ম্যাটার সিলেবাস, রিটেনের ম্যাটার সিলেবাস কিন্তু অলমোস্ট সেম, মেন্টাল মান এবিলিটি হুবহু সেম, মানসিক দক্ষতা বলেন, হ্যাঁ, হুবহু সেম। কম্পিউটার কম্পিউটার। হ্যাঁ, তো হুবহু সেম, কম্পিউটারে সেম। তো ভাই এই ব্যাপারগুলো যদি একটু ডিটেলস নোট করে পড়ে ফেলা যায়, আমার কাছে মনে হয় যে আমার কনসেপ্টটা যেমন ক্লিয়ার হবে, আমার কিন্তু রিটেনের জন্য আগাম প্রস্তুতি থাকবে। একই সাথে আমার প্রিলিমিনারিতে যে সকল কনফিউশন ক্রিয়েট হয়, সেই কনফিউশন গুলো কিন্তু আসবে না। ভাই আরেকটা কথা এখানে বলে রাখি, উত্তরণ কিন্তু ইভালুয়েশন টেস্টের আয়োজন করে, অর্থাৎ আপনি যে লিখিত বেসিক কোর্স গুলো করবেন সেগুলোর উপরে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। এই যে এখন আমরা পরীক্ষা খাতাটা কাটি, ওখানে দেখা যায় যে অনেকে বানানগত ভুল, ভাষাগত ভুল, বা একটা প্রশ্নের আনসার কেমন হওয়া উচিত সেই ব্যাপারগুলোতে কিন্তু ভুল করছেন। বাট আপনারা যদি রেগুলারলি পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনার আগে থেকে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে। ভাই এই কথাটা কেন বলা, প্রিলিমিনারিতে দাগায় ভাই মানে পাশ করা সম্ভব, বাট রিটেনে আপনি যদি কোয়ালিটি রাইটিং না লিখেন, একটা তথ্যবহুল লেখা না লিখেন, ভালো ক্যাডার পাওয়া কিন্তু অসম্ভব। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা এখানে আমাদেরকে শুনছেন, আপনারা যদি বেসিক লিখিত কোর্সটার সাথে টাচে থাকেন, আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে বিসিএস রিটেনের পার্টটা কেমন আসে। ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন পরীক্ষা দেখি যে সাপোজ মনে করেন পেট্রো বাংলার পরীক্ষা ধরেন, বা ব্যাংকের পরীক্ষা ধরেন, বা আইবি যে সকল পরীক্ষা নিয়েই থাকে, ওখানে দেখা যায় একটা পোর্শন কিন্তু রিটেনের পোর্শন থাকে। সো বিসিএস কিন্তু একটা লং টার্ম পরীক্ষা। সেই পরীক্ষার মাঝখানে কিন্তু আমাকে অনেকগুলো পরীক্ষা ফেস করতে হয়। তো আমি যদি আগে থেকে গাইডলাইন গুলো জানি যে কোথায় কোনটুকু লিখলে কিভাবে লিখলে ভালো নাম্বার অর্জন করা সম্ভব, সেটা কিন্তু আমাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। তাই আমি মনে করি যে এখানে যারা আমার শুনছে বা আহ, পরে রেকর্ডেড ক্লাসে শুনবেন, ইনশাল্লাহ আপনারা হয়তো বা লিখিত টাচেও থাকতে পারবেন ইনশাল্লাহ। শোন ভাই। আমদানি ভাইয়ের এক্সপ্লেনেশনটা যথার্থ। এটা ভাইয়ের কথাগুলো কিন্তু মাথায় নিয়ে নেন, কারণ আপনি যেভাবেই পড়েন কথাগুলো কিন্তু কাজে লাগবে। আপনি জাস্ট আসলে একটা কোশ্চেন টাইপের লোভ আসলে সামলাতে পারছি না। ধরেন আপনি যখন নজরুলেরই কবিতাগুলো পড়বেন, তখন প্রিলিমিনারি বইতে আপনি দেখবেন আপনাকে মানে পড়িয়ে দেওয়া হচ্ছে যে নজরুলের প্রেমের প্রেমের যে কাব্যগুলো আছে, হ্যাঁ, পুবের হাওয়া সিন্ধু হিন্দোল, তারপরে চোখের চাতক, চোখের চাতক,
তারপরে দোলন চাপা, এরকম টাইপের ওনার যে রোমান্স মূলক যে কাব্যগুলো আছে সেগুলো পাওয়া যায়। আবার তার যে সাম্যবাদী, তার যে দ্রোহের যে সুরগুলো পাওয়া যায়, অগ্নিবীণা, জিঞ্জির, আহ, সন্ধ্যা, এরকম টাইপের ওনার যে আছে এরকম টাইপের ওনার যে কাব্যগুলো আছে সেগুলোর নামও কিন্তু আপনি মুখস্থ করবেন। কিন্তু যখন আপনি রিটেনে কোয়েশ্চেন দেখবেন, তখন দেখবেন সেখানে সাহিত্য অংশে প্রশ্ন আসছে যে নজরুলের কাব্যে কিভাবে দ্রোহ খুঁজে পাওয়া যায়, কি অথবা কিভাবে নজরুল একই সঙ্গে রোমান্স এবং দ্রোহের কবি, সেটা কিন্তু বুঝিয়ে লিখুন। কত 3 বা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবেন। সুতরাং জাস্ট প্রিলির সময় যদি একটু একটা দুইটা কোয়েশ্চেন অ্যাড করে কিন্তু যদি পড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রিটেনের সময় সমস্যা হবে না। রবীন্দ্রনাথের শেষের কবিতা দেখবেন, পড়বেন, ক্যারেক্টারের নাম পড়বেন, কবিতা কত সালে এই উপন্যাস প্রকাশিত হয়েছিল, লাস্টের কবিতা কি আছে সেগুলো পড়বেন। রিটেনে গেলে দেখবেন কোয়েশ্চেন আসছে শেষের কবিতা চরিত্রগুলো নিয়ে আলোচনা করুন, অথবা শেষের কবিতা কিভাবে উপন্যাস হিসেবে সার্থক, এরকম টাইপের প্রশ্ন। দেখবেন যে এই জিনিসগুলো প্রিলিমিনারি সময় থেকেই নিজেকে গুছিয়ে নিতে পারবেন। তাই বেসিক কোর্সে আপনাদের জন্য আসলে থাকছে যে কমন যে সিলেবাস টপিকগুলো থাকছে সেগুলো নিয়ে 35টা ক্লাস। প্রিলিমিনারি ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে সাধারণত সপ্তাহে একটা করে ক্লাস দেয়া হয়েছে সম্ভবত প্রথম দিকে, যেটা 1 অক্টোবর শুরু হবে। এই বেসিক রিটেনের ক্লাসগুলো আপনাদের 1 অক্টোবর থেকে শুরু হবে। সেখানে 35টা ক্লাসে প্রিলিমিনারির সঙ্গে যে কমন টপিকগুলো আছে যেগুলো রিটেনেও কাজে লাগে, সেই টপিকগুলো সুন্দরভাবে ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। সেখানে প্রিলিতে আপনি যা পড়েছেন তাই যে আপনার পড়ানো আবার পড়ানো হবে তা কিন্তু না। সেখানে দেখিয়ে দেওয়া হবে যে প্রিলির পাশাপাশি এই জায়গাতে রিটেন থেকে কি কি টাইপের কোয়েশ্চেন হয়, এটা কিভাবে একটু পড়ে নেওয়া যায়, কিভাবে একটু সলভ করা যায়। প্রত্যেকটা ক্লাসের পরবর্তীতেই পরীক্ষা দিয়ে নিজের বেসিক যাচাই করার সুযোগ থাকছে, এবং আগের মতোই Q&A সার্ভিস তো থাকছেই। আর এগুলোর জন্য সাধারণত ক্লাসে আপনাদের জন্য যে লেকচার তৈরি করা হবে সেই অ্যানোটেড পিডিএফ গুলো অ্যাকাউন্টে চলে যাবে, যেগুলো আপনাদের পড়ার ম্যাটেরিয়ালস হিসাবে কাজ করবে। তো এর পরবর্তীতে আপনাদের 47তম প্রিলিমিনারির জন্য আপনারা বই সংগ্রহ করতে পারেন। সেখানে সাধারণত প্রিলির জন্য সম্পূর্ণাঙ্গ 13টি বই নিয়ে উত্তরণের প্রিলিমিনারির যে সিরিজটা সাজানো হয়েছে, সেখানে 13টা বই দিয়ে আসলে সবই কমপ্লিট করা হয়েছে। সেই জায়গাতে ইংলিশ 2টা অংশের জন্য 2টা বই, তারপর বাংলার 2টা অংশের জন্য 2টা বই, এবং বাংলাদেশ বিষয়াবলী, গাণিতিক যুক্তি, আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, সাধারণ বিজ্ঞান এবং ভূগোল যে অংশ আছে সেখানে বইগুলো সাজানো আছে। মানসিক দক্ষতা, এবং আপনাদের জন্য থাকছে একটা প্রিলির কোশ্চেন ব্যাংক। প্রিলির কোয়েশ্চেন ব্যাংকটা, হ্যাঁ, বইগুলো সাদা কালো হবে না, কালার বুক হবে। বইগুলো কালার বুক হবে নিঃসন্দেহে, সাদা কালো শুধু বইগুলো হবে না। এই বইগুলোতে চেষ্টা করা হয়েছে মানে নির্ভুল ভাবে করার জন্য, তবে যেহেতু হিউম্যান এরর থাকবেই, তাই বইগুলো ক্রমান্বয়ে কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে আছে। তো এই বইগুলো পড়লে, এক সেট বই পড়লে ইনশাল্লাহ আপনারা একটু পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে যাবেন প্রিলিমিনারি এবং বেসিক রিটেনের জন্য। শাওন ভাই, আমি একটু অ্যাড করি এই বইয়েরগুলোর কথার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আহ, যদি আমি বলি আর কি, আমি মানে সবগুলো বই আসলে তো ভালো করে দেখার সুযোগ আমার হয়নি, বাট যে কয়েকটা বই আমি দেখার মানে সুযোগ হয়েছে, সেগুলো দেখে আমি যা বুঝলাম আর কি, বা এই বইটা আসলে কেন অনন্য, বা হচ্ছে কেন স্টুডেন্টরা পড়তে পারেন। প্রথমত হচ্ছে যে আমরা অনেক সময় বই নিয়ে কনফিউজড হয়ে যাই কি পড়তে হবে না পড়তে হবে, বাট এখানে খুব সুন্দর করে প্রিভিয়াস ইয়ারে কি এসেছিল সেগুলো সাজিয়ে দেওয়া আছে, বা কন্টেন্ট গুলো গুছিয়ে বক্স আকারে দেওয়া আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। উত্তরণ ব্রিফ একটা আইটেম আছে, যে মূল জিসটা কিন্তু উত্তরণ ব্রিফ বক্সে আলাদা করে দেয়া আছে। এই জিনিসটা হ্যাঁ এই খুবই ভালো। হ্যাঁ এইটা কিন্তু ভাই হচ্ছে যারা পড়াশোনা শুরু করছে নতুন করে, তারা কিন্তু ইনিশিয়ালি ভাবে যে সাগরে পড়ে গেলাম কিনা। এই যে ইনিশিয়ালি একটা ধারণা পাওয়া, সেটা কিন্তু আসলে উত্তরণের বইগুলো ব্যাপকভাবে সাহায্য করে। তা আমার কাছে মনে হয় যারা বই সংগ্রহ করেছেন, তারা হচ্ছে রেফারেন্স হিসেবে ক্লাস লেকচারটা শোনার পাশাপাশি আপনারা যদি বই থেকে টপিকগুলো পড়ে ফেলতে পারেন, আপনার কিন্তু একটা ইনিশিয়াল আইডিয়া হবে। তো যারা শুনছেন আমাদেরকে, যারা আসলে বইগুলো নিচ্ছেন না, তারাও কিন্তু বইগুলো কালেক্ট করে আপনি হচ্ছে আপনার যে পড়াশোনা আছে সেটা কিন্তু এগিয়ে নিতে পারেন। ওকে। ওকে। তো আমি একটু বলি ভাই। যে বিস্তারিত হুম হুম। রুটিন দেখার জন্য ভিজিট তো করবেনই, সেটা তো বলার কিছু নাই, সেখানে রুটিন পেয়ে যাবেন, না পেলেও রুটিন মামুন ভাই দিয়ে দিবে। তো জাগরণ ভাইয়ের একটা প্রশ্ন ছিল, উনি সবসময় ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছেন, এখন বাংলা নিয়ে আর একটু সমস্যা হচ্ছে। তো বিসিএস এর প্রিলিমিনারি তো মানে আপনার জন্য তো ভার্সন থাকছেই প্রিলিমিনারিতে, তাছাড়া রিটেনেও আপনি কিন্তু শুধু বাংলা সাবজেক্ট বাদ দিয়ে বাকিগুলো কিন্তু ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে পারবেন। এখন বাংলা ভার্সনটার জন্য যেহেতু আপনাকে বাংলা জানতেই হবে, সেজন্য আপনার এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনার বইতে যদি টার্মগুলো কঠিন হয়, সাধারণত সাহিত্য রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো একটু কঠিন হয়। আমরা যারা বাংলাতে পড়াশোনা করছি তাদেরই অনেক সময় কিছু কিছু টার্ম আছে বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তো আপনি দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করেন, ঠিক আছে? দৈনিক পত্রিকা পড়ার মাধ্যমে যে আপনার যে বাক্য এবং শব্দের সঙ্গে আসলে নিজেকে মানিয়ে নিতে হবে, যেহেতু আপনি ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছেন, কিছু করার নাই। আমরা যারা ধরেন বাংলা ভার্সনে পড়াশোনা করেছি,
কলেজ অবধি, তাদেরও কিন্তু ভার্সিটিতে এসে ইংরেজি বইগুলোর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। বা আমরা যারা ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা সবসময় বাংলা নিয়েই পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু ইংলিশে পরীক্ষা দিতে হচ্ছে বিসিএস এ, রিটেনে 200 মার্কসের এবং প্রিলিমিনারিতে 35 মার্কসের। তো ঠিক একই রকম কিন্তু আপনি ইংরেজিতে পড়েছেন, সবগুলো সাবজেক্ট আপনি ইংরেজিতে দিতে পারেন, কিন্তু বাংলাটা তো আপনাকে শিখতে হবে, ঠিক না? সুতরাং যেমন আমাদের মাদার টাং এবং ইন্টারন্যাশনাল যে ভাষাটা আছে সেটার মধ্যে একটা যোগসূত্র যেমন আমরা স্থাপন করি, এখন উল্টো ক্রমে ইংরেজির পাশাপাশি আপনাকেও একটু বাংলার সঙ্গে মানিয়ে নিতে হবে। দৈনিক পত্রিকার সহায়তাটা কিন্তু আপনি নিতে পারেন। আর এর পাশাপাশি যার কমন যে সমস্যা দেখতে পাচ্ছি, আপনার অনেকে বলছেন ক্লাস প্লাস বই 1.5 দিনে শাওন ভাই, সম্পূর্ণ করতে পারবেন না। চেষ্টা চালিয়ে যান। প্রথমবার ক্লাসের পাশাপাশি যদি একবার যা পারেন সেই পড়া তো হলোই, তার পরবর্তীতে সাবজেক্ট ফাইনালের সময় আপনাদের পুরো কিন্তু পড়াটা কভার হয়ে যাবে। আর আপনি নর্মালি খেয়াল করে দেখেন, গতবারের প্রিলিমিনারির সার্কুলারের পরবর্তীতে কিন্তু অর্ধেক সময় চলে গিয়েছে, এখন আপনার হাতে সময় আছে 6.5 মাস। সুতরাং আপনাকে তো একটু বেশি করে পড়তেই হবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? সুতরাং ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখন যতটুকু শেষ হয় সেটা ধরেন যদি 60% হয়, পরবর্তীতে সাবজেক্ট ফাইনালের সময় বাকিটুকু ইনশাল্লাহ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ। শাওন ভাই, একজন তাই প্রশ্ন করেছেন হচ্ছে বাংলা ভাষা দক্ষতা বাড়াতে কি করা যেতে পারে? আর্গুমেন্ট রাইটিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে কি ধরনের স্টেপ নিতে হবে ভাই? এটা উত্তর করেন, আপনি উত্তর দিতে থাকেন। আচ্ছা, আমার কাছে মনে হয় যে বাংলা ভাষার যে দক্ষতা বা আমি হচ্ছে যে লেখার ক্ষেত্রে যে কৌশল রপ্ত করেছিলাম, এটা আসলে গাইড বই পড়ে আসলে হয়নি। আমি প্রচুর পরিমাণে পত্রিকা পড়েছি, পত্রিকার পরিমাণে অ্যানালাইসিস দেখেছি। আর সেক্ষেত্রে আমি যেটা করতাম হচ্ছে আমি আমার যে সিলেবাস ছিল, প্রিলিমিনারি সিলেবাস বা রিটেন সিলেবাস, সেই সিলেবাসের টপিকস গুলো ভালো করে একটু আগে আত্মস্থ করার চেষ্টা করেছিলাম। কিরকম ধরনের, মনে করেন হচ্ছে রিটেন একটা টপিক আছে ওমেন এম্পাওয়ারমেন্ট। তো আমি যখন পত্রিকা পড়তাম আমি ট্রাই করতাম হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কি ধরনের আর্টিকেল হয়েছে, সো সেটা আমি বাংলা পত্রিকা বা ইংরেজি পত্রিকা থেকে পড়ার চেষ্টা করতাম। দ্বিতীয়ত মনে করেন হচ্ছে আছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। সো ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি কোনো আর্টিকেল আমার চোখের সামনে আসতো, সেটা কিন্তু আমি বিভিন্ন পত্রিকা থেকে পড়ে ফেলতাম। যার কারণে আমি একই সাথে লিঙ্ক কার্ডস বা একটা সেন্টেন্সের ফরমেশন কেমন হয়, এটার সিনোনিমস অ্যান্টোনিমস কি হতে পারে, বা এটা ট্রান্সলেশন করলে কেমন হয়, সো বিভিন্ন জিনিসপত্রগুলো অ্যাট দ্য সেম টাইম রপ্ত করার ট্রাই করতাম। সো যে ভাই আমাকে প্রশ্ন করেছেন যে বাংলা ভাষা দক্ষতা কিভাবে বাড়ানো যেতে পারে, আমি আপনাকে অনুরোধ করবো যে বেশি করে পড়ার অভ্যাস করুন। বেশি বেশি করে পড়লেই হচ্ছে দেখা যাবে কি আপনার ভাষা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আর আর্গুমেন্ট রাইটিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে কি ধরনের স্টেপ নিতে হবে, দেখেন ব্যাপারটা কিরকম ধরনের। আপনি একটা টপিকসকে মনে করেন সামনে আনলেন, তখন ব্রেইন ম্যাপিং করেন কি কেন কিভাবে, ঠিক আছে? ব্রেইন ম্যাপিং করে চিন্তা করেন যে কিভাবে এটাকে সলভ করা যায়। এখন কথা হচ্ছে হুট করে সলভ নাও আসতে পারে বা টেকনিক্যাল কোনো টার্ম নাও আসতে পারে। সেক্ষেত্রে ওই যে বললাম না পত্রিকা পড়ার অভ্যাস করা, সেটার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে ভালো ভালো কিছু টেকনিক্যাল টার্ম দিয়ে সলভের কথা বলতে পারেন, ঠিক আছে ভাইয়া? সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো যে পত্রিকা পড়ার অভ্যাস করেন, এটা আপনাকে প্রিলিমিনারি প্লাস রিটেন বা ভবিষ্যৎ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করবে ভাই। তো এর মধ্যে কোশ্চেন ছিল নিউজ পেপার পড়ার জন্য কিভাবে উনি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। 25 থেকে 30 মিনিট দৈনিক পত্রিকা পড়বেন অবশ্যই, এটা নিজের একটা রুটিনে পরিণত করে নেবেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলী, এটা শিরোনাম হোক বা ভেতরের মূল কথা হোক, আন্তর্জাতিকের পাতা, সম্পাদকীয় পাতা, এই দুটাতে আমি স্টার মার্ক করে রাখছি কেন, এই দুইটা পাতা ছাড়া বিসিএস রিটেনের আন্তর্জাতিকের পরীক্ষা দিতে যাওয়াটা কিন্তু শক্তি মোটামুটি অর্ধেক হয়ে যাওয়া। সামদানি ভাই ভালো বলতে পারবে। তো এই আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা, এর পাশাপাশি অর্থনীতি আর বাণিজ্য পাতায় দেশের অর্থনীতি বা বাণিজ্য নিয়ে কি হচ্ছে, তার পাশাপাশি সময় থাকলে খেলা এবং বিনোদনের পাতার গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেমন অস্কার এবছর কে পেলো বা কোন সিনেমা পেলো, বা খেলাতে বিশ্বকাপে ধরেন কে কোন দল জিতলো বা কে সর্বাধিক রান সংগ্রহকারী, বা বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য অর্জন আছে কিনা, এইরকম জিনিসগুলো দেখে নিবেন। আর সপ্তাহে অন্তত একদিন একটা ইংরেজি দৈনিক পত্রিকা 1 থেকে 1.5 ঘন্টা পড়ার চেষ্টা করবেন, যেন যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য ইংরেজিতে ফ্লুয়েন্স চলে আসে, ঠিক আছে? তো দৈনিক পত্রিকা এর বেশি আর তেমন কোনো আপনার মানে পরিশ্রম, আর মান্থলি যে কোনো একটা পত্রিকা সংগ্রহ করে পড়বেন। সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক, কারেন্ট ওয়ার্ল্ড হোক, কারেন্ট টাইমস হোক, তথ্য সাময়িক হোক, যাই হোক না কেন একটা কিছু সংগ্রহ করে কিন্তু সেটা প্রতি মাসে চোখ বুলে নিতে হবে। প্রিলিমিনারির জন্য কার্যকরী ধাপ হচ্ছে অবশ্যই রুটিন অনুযায়ী সিলেবাসের অংশটুকু শেষ করা, প্রিপারেশন বুক থেকে সংগ্রহ করে নিতে হবে, লাইভ লেকচার ক্লাসগুলো অংশগ্রহণ করেন। লাইভ লেকচার ক্লাস না দেখলেও পরবর্তীতে ভিডিও দেখে নিতে হবে, কোনোভাবে ক্লাস মিস করবেন না। পিডিএফ ক্লাস নোট তো থাকছেই, সেটা তো আপনাকে দেখবেনই। লাইভ এক্সামে অংশগ্রহণ করা এবং না পারলে অন্তত উত্তরগুলো অ্যানালাইসিস রিপোর্ট দেখে নিতে হবে। নিয়মিত প্র্যাকটিস এক্সাম দেওয়া, যা আমরা আগেই তো মধ্যে বলে দিয়েছি।
কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের কোয়েশ্চেন গুলো ভালোভাবে সলভ করতে হবে ব্যাখ্যা সহ। এটা কিন্তু ব্যাখ্যা সহ পড়তে হবে। একটা ব্যাখ্যা পড়লে কিন্তু, আমি সেটার উদাহরণ কিন্তু আপনাদের আগের প্রথমত সিলেবাস বিশ্লেষণের যে প্রথমে যে ফ্রি ক্লাস ছিল সেদিন কিন্তু বলে দিয়েছিলাম, আজকে রিপিট করলাম না। উইকলি এক্সামের আগে নির্দিষ্ট সপ্তাহের যত সিলেবাস আছে সেগুলো রিভিশন, এই রিভিশন গুলোই কিন্তু আপনাকে মোটামুটি আপনার যে ল্যাকিংস আছে সেগুলো আস্তে আস্তে বিল্ড আপ করার চেষ্টা করবে। আর প্রিলিমিনারি এমন একটা জিনিস, 100% পড়ে শেষ করাটা আসলে কঠিন, দরকারও নাই, লাগেও না। যদি এত দরকার হইতো তাহলে মানুষ 200-তে 190 পেয়ে পাশ করতো, আর রিটেনেও মানুষ 900-তে কিন্তু 700 থেকে 800 নম্বর পেয়ে কিন্তু ক্যাডার প্রাপ্তি হতো। আপনারা জানেন যে প্রিলিমিনারি কাট মার্কস 120ও খুব বেশি একটা উঠে না, কদাচিৎ 120 টার্গেট বা 130 টার্গেট করেই পড়া যায়। আর রিটেনেও সাধারণত 60% মার্কস পেলেই কিন্তু জেনারেল ক্যাডার পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন, স্ট্র্যাটেজিটা গুছিয়ে নিতে হবে। পড়া এত কঠিন কিছু না, যদি বিসিএস এত কঠিন হতো তাহলে এই রক্ত মাংসের মানুষরা কিন্তু এই রিকমেন্ডেড হতো না। তাই জাস্ট একটু গুছিয়ে পড়ে নেবেন, কোনোভাবেই ভয় পাওয়ার দরকার নাই, ঠিক আছে? শাওন ভাই, হুম, জি শিওর। কিউএনএ একটা প্রশ্ন ছিল ভাই। একজন হচ্ছে ফ্যাকাল্টি আর কি, উনি হচ্ছে আহ পড়াশোনার চাপ থাকে বা ল্যাব থাকে, তো উনি বলেছেন একাডেমিক এই যে প্রেশার আর হচ্ছে জবের যে প্রিপারেশন, দুটাকে কিভাবে ব্যালেন্স করতে পারেন। তো ভাই আপনার পরামর্শ কি হতে পারে সেই ক্ষেত্রে? একাডেমিক প্রেশার, উনি কি জবে, উনি ফ্যাকাল্টি, জি জি উনি জি। আসলে জবে আছেন এবং পড়াশোনা করতে হবে ভাই, যেহেতু আপনার সময় কম। এখন আপনি সন্ধ্যার পরে যে সময়টুকু পান সেটুকুই এবং আপনি ফ্যাকাল্টি হলেও ক্লাসের মাঝখানে যে সময়টুকু পান, ওই সময় ধরেন আপনি ভিডিও, আপনার ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা আপনার পিডিএফ গুলো পড়ে নিতে পারেন। সন্ধ্যার পরে যে সময় পাবেন এবং আপনার যে উইকেন্ড গুলো থাকবে সেই সময়টাতে আপনাকে আসলে পুষিয়ে নিতে হবে। এটার জন্য আলাদাভাবে আমি আসলে আর কি বলবো ভাই, আপনার জন্য তো একটু ব্যালেন্স করা কঠিন হয়ে যাবে যেহেতু আপনি একটা সার্ভিসে আছেন। তো সার্ভিসে থাকা, আপনি যেহেতু চর্চাতে আছেন, সেটা আপনার জন্য অন্যদের তুলনায় একটু সহজতর হবে। উইকেন্ড এবং দিনের যে অবসর সময়গুলো আছে সেটা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে আর কি। ভাই আমার কাছে মনে হয় সেক্ষেত্রে উত্তরণ একটা ভালো সলিউশন হতে পারে, কারণ আমাদের এখানে প্র্যাকটিস এক্সাম গুলো যে আছে, যিনি হচ্ছে প্রস্তুতি করেছেন উনি যদি ফাঁকে ফাঁকে হচ্ছে প্র্যাকটিস এক্সাম গুলো দিতে পারেন, কিংবা হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো শুনতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় একটা টাচে থাকা সম্ভব, একটা কনসিস্টেন্সি মেনটেন করা সম্ভব। বা আপনি যে প্রিভিয়াস ইয়ার সলভ করার কথা বললেন, উত্তরণের ওয়েবসাইটে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু করে রেখেছে। তো তিনি কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলো পরীক্ষা দিয়ে সেখানে যে সকল ভুল হচ্ছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেই ব্যাপারে কিন্তু অবগত হতে পারেন। ভাই জাগরণ ভাই একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বিসিএস ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য কোনো সাজেশন বা উত্তরণের পক্ষ থেকে কোনো কিছু কি করা যায় কিনা? সিভিলের জন্য আপনার তো টেকনিক্যাল ক্যাডারে আপনার সব তো আপনি অন্য সকলের মতোই দিবেন, আর আপনার সিভিলের যে টেকনিক্যাল রিলেটেড যদি কোনো পরীক্ষা হয়ে থাকে, সেটা আপনার যে পড়া যা আছে সেটা এখন থেকে যদি নোট করা গোছানো থাকে সেটা একটু গুছিয়ে রাখবেন, যাতে রিটেন পরীক্ষার আগে একটু দেখে যেতে পারেন। এটার জন্য আলাদাভাবে তো আপনার প্রেশার নিতে হবে না। আর আরিফ আর আপু প্রশ্ন করেছেন ভাই হচ্ছে উত্তরণের উত্তরণের বইগুলোর। বইগুলো এখন ফলো করেন, এক সেট বই বারবার পড়েন, একাধিক বই পড়ার কিন্তু এখন দরকার নাই। আমি কিন্তু আগে বলে দিছি, একাধিক বই পড়তে গেলে কিন্তু মাথার মধ্যে সব প্যাচ লেগে যাবে। এবং দেখবেন বইগুলোর মধ্যে 85 থেকে 90% ইনফরমেশন কমন থাকে। সো এখন একাধিক সেট বই সংগ্রহ করে না করে এক সেট বই একটু বারবার পড়েন। আর এখন মামুন ভাই একটু কথা বলবেন, তারপর আমরা দু একটা প্রশ্ন আবার শুনবো। মামুন ভাই একটু কথা বলবেন, হ্যাঁ। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ইয়া করার জন্য। ভাইয়া আমি একটু ওয়েবসাইট থেকে ভিজিট করিয়ে নিয়ে আসি। অনেকেই হয়তো আজকে প্রথম ক্লাস, তো পরবর্তীতে ক্লাস, ফার্স্ট ক্লাস বা এক্সাম কিভাবে দিবে এগুলা জানার ইচ্ছা, বা রুটিন কোথায় আছে, এই রুটিন কোথায় আছে এই জিনিসটা সবাই জানতে চাচ্ছে। এবং বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম এটা নিয়ে আসছেও। তো আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পেলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখবেন আপনারা, আমার কথা যদি শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের এই যে ওয়েবসাইটটা উত্তরণ.একাডেমি, এই উত্তরণ.একাডেমিতে গেলে আপনারা কিন্তু এখানে কিন্তু যাবতীয় সার্ভিস, তো লগ ইন করার আগে যে সার্ভিসগুলো আছে এখানে জয়েন নাও ক্লিক করবেন না, এখানে লগ ইন করবেন না, না করে যে সার্ভিসগুলো পাবেন সেটা হচ্ছে আওয়ার কোর্সে যাবেন। আওয়ার কোর্সেসে গিয়ে এই যে যে আপনাদের কোর্সটা 47তম বিসিএস প্রিলি অপটিমাম বেস, প্রিলি ফুল কোর্স, লিখিত বেসিক কোর্স, এই কোর্স দুইটা কিন্তু আলাদা। অনেকে হয়তো ভাবছেন যে প্রিলি ফুল কোর্সে ভর্তি হয়েছেন তার মানে লিখিত বেসিক কোর্সের মধ্যে আছে। না, প্রিলি ফুল কোর্সে আপনি ভর্তি হয়েছেন, আপনি যদি চান লিখিত বেসিক কোর্স আপনার কোর্সের সাথে অ্যাড করতে পারবেন। প্রিলি ফুল কোর্সে ভর্তি হওয়ার পর লিখিত বেসিক কোর্স আলাদা পেমেন্ট করে আপনি আপনার কোর্সের সাথে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে অনেকেই কোশ্চেন করেছিল, এটা আমি বুঝিয়ে দিয়েছি। যে যেমন এখানে প্রিলি ফুল কোর্সের যে পেমেন্টটা সেটা হচ্ছে আপনার
11,000 টাকা, প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 500 টাকা ছাড় আছে। এটা কিন্তু প্রিলি পরীক্ষা পর্যন্ত এই কোর্স চলবে। আর অনলি বুকস যেটা, এটাও কিন্তু 4,500 টাকা, এটা কিন্তু কোর্সের মধ্যে না, এই 11,000 টাকার মধ্যে না। এটা কিন্তু আলাদা 4,500 টাকায় আপনি 13টা বই নিতে পারবেন। আর লিখিত বেসিক কোর্স যেটা আছে, যদি আপনারা যারা লিখিত কোর্সটা অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছেন, তারা এই প্রিলি কোর্সের সাথে লিখিত বেসিক কোর্স 4,000 টাকা দিয়ে অ্যাড করতে পারবেন। আপনারা যে কোনো কোর্সে ভর্তিই থাকেন না কেন, সেটা ফুল কোর্স হোক, অনলাইন হোক, বা এক্সাম ব্যাচ হোক, যে কোনো কোর্সে ভর্তি থাকলেই কিন্তু আপনারা লিখিত বেসিক কোর্স অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তো এখানে তো ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই কোন কোর্সে কি কি সুবিধাগুলো আছে। তো আমি একটু রুটিনটা দেখিয়ে দিই। তো এই কোর্সের মধ্যে আওয়ার কোর্সেস অপশনে যে যখন কোর্সের মধ্যে ঢুকবেন, তখন দেখবেন এখানে ডাউনলোড রুটিন একটা অপশন আছে। ডাউনলোড রুটিন অপশনে গেলে এখানে আপনারা এই যে পার্ট 1 ফুল কোর্স রুটিন, পার্ট 1 ক্লাস ব্যাচ রুটিন, সৌমি আপনি হ্যান্ড রেজ করছেন, আমরা কোশ্চেন নিব একটু পরে। পার ক্লাস ব্যাচ রুটিন, দেন হচ্ছে লিখিত বেসিক কোর্স রুটিন। এখানে তিনটা রুটিনই কিন্তু, চারটা রুটিনই কিন্তু দেয়া আছে প্রত্যেকটা ব্যাচের জন্য। যেমন এখানে ফুল কোর্সে যারা ভর্তি অনলাইন এবং কম্বো, তাদের রুটিন এটা। ঠিক আছে। পার্ট 1 এইভাবে আপনাকে পার্ট বাই পার্ট কিন্তু রুটিন আসবে, রুটিন কিন্তু এটা শেষ না। পার্ট বাই পার্ট রুটিন আসবে, যতদিন 100 ক্লাস না হয় ততদিন পর্যন্ত পার্ট আকারে আসতে থাকবে। ঠিক আছে। তো এখানে দেখেন, ওরিয়েন্টেশন আজকে, আগামীকাল সিলেবাস বিশ্লেষণ, রিডিং ম্যাটেরিয়ালস, দেন হচ্ছে 18 তারিখে পরীক্ষার কৌশল, 19 তারিখে অভিজ্ঞতা শেয়ারিং। তো যে বেসিক ক্লাস আমাদের চারটি দেওয়ার কথা, এটা আমরা পরাপর দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আপনার বেসিক টেস্ট দিবেন একটা, যে আপনার এখন কি অবস্থা আছে। দেন 21 তারিখ থেকে হচ্ছে আপনার মূল সাবজেক্ট ওয়াইজ লেকচার ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, মূল সাবজেক্ট ওয়াইজ লেকচার ক্লাস শুরু হয়ে যাবে 21 তারিখ থেকে। তো এটা মাথায় রাখবেন, এখানে 21 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং পরদিনই কিন্তু 21 তারিখে যেমন ইংরেজি ভাষা 1 ক্লাস আছে, পরদিন কিন্তু ইংরেজি ভাষার উপরে 1-এর উপরে এক্সাম আছে। ঠিক আছে। তো আপনাদের কোর্স চলবে হচ্ছে শনি রবি সোম বুধ, শনি রবি সোম বুধ। ঠিক আছে। তো এটার সাথেই আবার আমি দেখিয়ে দিই রিটেন বেসিক কোর্সটা একটু। রিটেন বেসিক কোর্সটা কিন্তু প্রথমে মঙ্গলবার করে করে আছে, মঙ্গলবার করে করে আছে, মঙ্গল এবং বৃহস্পতি, এই 2 দিনই শুধু একমাত্র এই রিটেন বেসিক কোর্স হবে। এর মধ্যে কোনো সপ্তাহে মঙ্গলবার, কোনো সপ্তাহে বৃহস্পতিবার আছে। এবং পরবর্তীতে গিয়ে প্রথম অক্টোবর এবং নভেম্বর কিন্তু আপনারা সপ্তাহে একটা করে ক্লাস করবেন। দেন আপনারা পুরাপুরি পড়ার মধ্যে যখন ঢুকে যাবেন, নিজেদের একটু সিরিয়াস, আরো বেশি সিরিয়াস হয়ে যাবেন, তারপর থেকে সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। ঠিক আছে। যখন ডিসেম্বর মাস আসবে, ডিসেম্বর মাস থেকে সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, এই যে 10 তারিখ 12 তারিখ। ঠিক আছে, 2টা করে ক্লাস থাকবে। এভাবে টোটাল 35টা লেকচার ক্লাস শেষ হইতে হইতে আপনাদের 27 মার্চ, অর্থাৎ রোজার ঈদের বন্ধের আগ পর্যন্ত আপনাদের এই কোর্স চলতে থাকবে। ঠিক আছে। এবং এই ইসের পিছনে কিন্তু আপনার সিলেবাস দেওয়া আছে, পুরা কোর্সের সিলেবাস, লিখিত কোর্সের সিলেবাসটা কিন্তু এটার পিছনে দেয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে। তো এটা হচ্ছে ফুল কোর্স। তো এই জন্যই বুঝিয়ে দিলাম, শনি রবি সোম আপনার টানা ক্লাস, তারপরে মঙ্গলবারে হয়তো রিটেন বেসিক কোর্সের ক্লাস থাকবে, আর বুধবারে আবার ফ্রি থাকবে, বৃহস্পতিবার বন্ধ থাকবে ম্যাক্সিমাম টাইমই। দেন হচ্ছে শুক্রবারে হচ্ছে আপনারা উইকলি এক্সাম দিবেন, যারা কম্বো ব্যাচে ভর্তি তারা উইকলি এক্সাম অনলাইনেও দিবেন, ব্রাঞ্চে গিয়েও দিবেন। আর যারা অনলাইন ব্যাচে ভর্তি তারা তো অনলাইন ব্যাচেই দিবেন। ঠিক আছে। এবং এই রুটিনের পিছনেও কিন্তু আপনার সিলেবাসটা দেওয়া হবে, দেওয়া থাকবে কোন ক্লাসের কোন দিন ক্লাস হবে। তেমনি যারা শুধু ক্লাস ব্যাচে ভর্তি, তাদের শুধু ক্লাস ব্যাচেরটা দেয়া আছে, এখানে এক্সাম ছাড়া উইকলি এক্সাম গুলো উঠাইয়ে দেওয়া আছে, যাতে আপনাদের সুবিধার্থে আছে। আর যারা এক্সাম ব্যাচে ভর্তি, উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম গুলা দিবেন, তাদের এই উইকলি এবং মান্থলি এক্সাম গুলার কবে কবে ডেট সেগুলো এখানে দেওয়া আছে, এবং পিছনে কোন উইকলি এক্সামের কি সিলেবাস সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এটা হচ্ছে রুটিন গুলা, যাদের কনফিউশন ছিল দেখিয়ে দিলাম। আমি আবার দেখিয়ে দিই, লগ ইন করবেন না, জয়েন নাও অপশনে ক্লিক না করে আওয়ার কোর্সেসে যে ডিটেলস এবং রুটিন, এখানে ক্লিক করে আপনার রুটিনটা ডাউনলোড করে নেবেন। আর যারা এখনো ভর্তি হয়নি, তারা এখানে ইনরোল নামে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারেন। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে জয়েন করার পরে আপনাদের পাস্ট ক্লাসগুলো কিভাবে আপনারা করবেন, জাস্ট এটা দেখেই আমরা কোশ্চেন উত্তর পর্বে চলে যাব। তো এটা হচ্ছে আপনাদের পেজ, হোম পেজ। এটা থেকেই আপনারা ক্লাসে জয়েন করেছেন, লাইভ ক্লাসে জয়েন করেছেন, এখানে জয়েন নাও ক্লিক করে। ঠিক আছে। দেন হচ্ছে
এখানে হচ্ছে আপনার আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা যে পাস্ট ক্লাস অপশন দেখছেন, পাস্ট ক্লাস অপশনে গেলেই কিন্তু আপনি আজকের এই ক্লাসটা, আজকের ক্লাসের ডিউরেশন শেষ হয়ে যাওয়ার পর 9টার পর আপনার ক্লাসের টাইম আপনাদের দেওয়া থেকে সাধারণত 7টা থেকে 9টা। ও আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাস কিন্তু এখন প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে শুরু হচ্ছে। এই যে রুটিনে দেয়া আছে সন্ধ্যা 7টা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, কিন্তু অক্টোবর মাসে যে এই ক্লাসটা কিন্তু সন্ধ্যা 6:30, তখন তো সন্ধ্যা অনেক আগে চলে আসবে। তখন কিন্তু এই যে অক্টোবর মাসে অনলাইন ক্লাস সন্ধ্যা 6:30। এখনই এটা একটু জানিয়ে দিলাম। তো এখানে ফার্স্ট ক্লাসে যে আপনারা এখান থেকে যে ভিডিও দেখতে পারবেন, যেমন এখানে একটা ক্লাসের আমি একটু দেখিয়ে দিই। এই ভিডিওতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, দেন হচ্ছে আপনারা এখানে ভিডিও ক্লিক করে ক্লাসটা করতে পারবেন। আর হচ্ছে এই যে ক্লাস নোটের অপশনটা আছে, এখান থেকে আপনারা ক্লাস নোটটা ডাউনলোড করে রাখতে পারবেন। এই ক্লাস নোটটা আপনারা ডাউনলোড করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, মাল্টি কালার পিডিএফ ক্লাস নোটটা। ঠিক আছে। আর এখানে আসবে, একটু লোড হচ্ছে। আর এক্সামের বিষয়টা সেটা হচ্ছে যে আপনি এক্সাম কিভাবে দিবেন। এক্সামে তো আপনার ড্যাশবোর্ডের এই পাশেই এক্সাম আসবে, যে লাইভ এক্সাম। লাইভ এক্সামে গিয়ে দেন হচ্ছে আপনি ধরেন একটা এক্সাম আপনি এখান থেকে দিতে পারবেন, লাইভ এক্সাম যেগুলো আছে। ঠিক আছে, আমি একটা প্র্যাকটিস এক্সাম দিয়ে দেখিয়ে দিই। তো এই ধরেন একটা এক্সাম, মেন্টাল এবিলিটি একটা এক্সাম, এরকম আপনাদের পেজে শো করবে এক্সাম গুলা। দেন এখানে টেক এক্সামে ক্লিক করবেন। এখানে অপশন আজ নিয়মাবলী লেখা আছে, দেন ভার্সন সিলেক্ট করে আপনি স্টার্ট এক্সাম দিবেন। দেন এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে, ফুল মার্কস দেয়া আছে। ঠিক আছে, আপনি আপনার মতো কোশ্চেন পড়বেন, অ্যান্সার করবেন, কোশ্চেন পড়বেন, অ্যান্সার করবেন। দেন আপনারা শেষে গিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিবেন, তাহলে ভুল করছেন, ভুল করলেন কয়টা, সঠিক করলেন কয়টা, স্কিপ করছেন কয়টা, সব কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে আমি প্রথম যেটা, সেটা উত্তর হবে, এটা আমি ভুল দাগিয়েছি। ঠিক আছে, এখানে সলিউশন দিয়ে দিয়েছে। তারপরে যেটা আছে সেটাও আমি সঠিক দাগিয়েছি। তারপরে যেটা আছে সেটাও আমি সঠিক দাগিয়েছি। তারপরেরটা আবার আমি ভুল দাগিয়েছি, আমি শুক্রবার দাগিয়েছি, শনিবার হবে। ঠিক আছে। তো এভাবে আপনারা এক্সাম গুলা দিতে পারবেন, এবং এই প্র্যাকটিস এক্সাম গুলা কিন্তু আপনারা যতবার খুশি ততবার দিতে পারবেন। বাট লাইভ এক্সামে কিন্তু আপনারা একবারই অংশগ্রহণ করতে পারবেন। আর পাস্ট এক্সামে গিয়ে আপনারা এক্সাম গুলার ভিউ কোশ্চেন করে কোশ্চেন পরবর্তীতে দেখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আর কিউ এন্ড এ সার্ভিসের যে বিষয়টা, সেটা হচ্ছে কিউ এন্ড এ সার্ভিসে যাবেন। কিউ এন্ড এ সার্ভিসে গিয়ে আপনারা বিসিএস প্রিলি, আর লিখিত হইলে বিসিএস লিখিত, প্রিলির মধ্যে প্রসিড করবেন। প্রসিড করার পরে এখানে আপনি কিন্তু সবার কোশ্চেন দেখতে পারবেন। আপনার ব্যাচে যারা ভর্তি যতজন কোশ্চেন করছে সবার কোশ্চেন এখানে দেখতে পারবেন। এবং আপনি চাইলে এখানে যে কোশ্চেন করতে পারবেন, আজকে নিউ কোশ্চেন করে আপনি এখানে টাইপ করে, ফাইল অ্যাটাচমেন্ট করে, ছবি তুলে, ভয়েস দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু আপনি এখানে কোশ্চেন করে সাবমিট করে দিতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ টিচার প্যানেল এগুলার অ্যান্সার দিয়ে দিবেন। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি। আমি আবার একটু সেই জয়েন নাও এর এইখানে থেকে আরেকটা ফিচার আছে, এটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জয়েন নাও এ ক্লিক করার আগে এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক এখানে কিন্তু এই যে ভাইয়া এতক্ষণ ধরে প্রিভিয়াস কোশ্চেনের উপরে যে গুরুত্ব দিয়েছে, একদম 10তম থেকে শুরু করে 46তম বিসিএস পর্যন্ত, এটা কিন্তু সবার জন্য ফ্রি। আপনারা কোশ্চেনে পরীক্ষা দিতে পারবেন। যেমন এই 46তম বিসিএস এর কোশ্চেন আপনি এখানে গিয়ে পরীক্ষা দিতে পারতেছেন। ঠিক আছে, পরীক্ষা দিতে পারতেছেন এবং পরীক্ষা দিয়ে কিন্তু ইয়া করতে পারতেছেন। চাইলে ডিসপ্লেতে অ্যান্সার দিয়েও দেখেও নিতে পারেন। ঠিক আছে, ডিসপ্লেতে অ্যান্সার সহও দেখে নিতে পারেন, ব্যাখ্যা সহ সমাধান কিন্তু চলে আসবে। আর মান্থলি অ্যাফেয়ার্স আছে একটা, এখান থেকে আপনারা প্রতিনিয়ত মান্থলি অ্যাফেয়ার্স গুলা, বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মান্থলি অ্যাফেয়ার্স গুলা পেয়ে যাবেন। এই ছিল হচ্ছে আমাদের ফিচার গুলা। আর আমাদের উত্তরণের যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, স্লাইডে দেয়া আছে, এখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো এখানে শেয়ার করা হয়। এছাড়া এক্সাম সেন্টারের ঠিকানাগুলো এখানে দেয়া আছে, আপনারা যারা কম ব্যাচে এক্সাম দিবেন তারা খুব সহজেই এই ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করে আপনারা কম্বো ব্যাচের এক্সাম গুলা দিতে পারবেন। উদ্ভাসন ম্যাসের সকল শাখায় গিয়ে দিতে পারবেন। যারা এখনো বই সংগ্রহ করেননি, উদ্ভাসন ম্যাসের শাখা থেকে বই সংগ্রহ করে নেন, অথবা রকমারি.com থেকেও কিন্তু আপনারা বই সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনাদের বই ছাড়াও আপনারা যারা কোর্সে ভর্তি হয়েছেন তারা সবাই 2টা করে ম্যাপ পাবেন, বাংলাদেশের একটা ম্যাপ, আন্তর্জাতিকের একটা ম্যাপ। যারা এখনো সংগ্রহ করেননি, উদ্ভাসন মেশের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা এই 2টা ম্যাপ সংগ্রহ করে নেবেন। ভাই এ পর্যন্তই ছিল আমার, আমরা মনে হয় তাহলে কোশ্চেনে যেতে পারি। ভাইয়া যদি একটু স্ক্রিন শেয়ার দিতেন, শাওন ভাই। হ্যাঁ, ব্রাঞ্চে কখন এক্সাম হবে মেহজাবিন, এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, আপনি যে ব্রাঞ্চ অফলাইন ব্রাঞ্চের আন্ডারে ভর্তি হয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন যে তারা কখন সময় দিছে।
আপনি সেই টাইমটা এক্সাম দিবেন। সাধারণত ওই টাইমে যদি আপনি নাও পারেন, অন্য টাইমে যে আপনি এক্সাম দিতে পারবেন। রেকর্ডেড ক্লাসগুলো কোথায় স্টোরেজ থাকবে এটা তো এতক্ষণ দেখিয়েই দিলাম ভাই। আপনার পাস্ট ক্লাস অপশনে যাবেন, যেখান থেকে ক্লাসে জয়েন করেছেন পাস্ট ক্লাস অপশনে যাবেন, এবং এই রেকর্ডেড যতদিন প্রিলি পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই রেকর্ডেড ভিডিও আপনাদের প্রোফাইলে থেকে যাবে। তো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, সরাসরি কথা বলতে পারবেন। যারা সরাসরি কথা বলতে চান, এখানে একটা রেইজ হ্যান্ডের অপশন আছে, রেইজ হ্যান্ড করতে পারেন। ভাই কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে চাইলে দিতে পারেন। এই জায়গাতে আসলে অনেক কোয়েশ্চেনই আছে কিউএনডে তে। সামদানি ভাই কি আছেন? শাওন ভাই জি। এই জায়গাতে এক আশিকুর ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল, অ্যাপিয়ার দিয়ে এক্সাম দেওয়ার বিষয়টা যদি একটু বললে ভালো হতো। ভাইকে এটার উত্তরটা দিয়ে দেন সামদানি ভাই। ভাই আমি যতটুকু জানি আর কি সেই জানা থেকেই বলছি। ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে মানে আপনার যে সার্কুলারের ডেটটা আছে সেই ডেটের আগে যদি আপনার ফাইনাল এক্সাম শেষ হয়ে যায় এবং প্রিভিয়াস আগের সব পরীক্ষা মানে হচ্ছে কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাপেয়ার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। শাওন ভাই আমার যদি ভুল না হয়, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে কি হ্যাঁ, ভাই? জি, 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 ঠিক আছে। জি ভাই। আপনার সার্কুলার আগে সবগুলো পরীক্ষা দেয়া থাকতে হবে, সেটার রেজাল্ট হয় যে রেজাল্ট হয়নি, শুধু রেজাল্টটা বাকি আছে, তখন আপনি অ্যাপিয়ার্ড মানে পরীক্ষাগুলো দিয়েছেন, পরীক্ষাগুলো অ্যাপিয়ার করেছেন, এই কন্ডিশনে আপনি পরীক্ষা দিতে পারবেন। যদি কোনো ব্যাকলগ থেকে থাকে বা কোনো সাবজেক্ট ক্লিয়ার না করা থেকে থাকে, তখন কিন্তু আসলে ঝামেলা হয়ে যাবে। আর আরো কিছু কোয়েশ্চেন ছিল, একজন আপুর কোয়েশ্চেন আমার মনে আছে, যে আপনি বললেন যে সাম্প্রতিক বিষয়াবলীর জন্য বাংলাদেশের বিষয়াবলীতে উত্তরণ বইতে কোনো চেঞ্জ আসবে কিনা। যেহেতু পিএসসি সিলেবাসে এখনো কোনো চেঞ্জ আনেনি, তো আমরা তো আর পিএসসি সিলেবাসের বাইরে যেয়ে কখনোই কিছু করব না। কারণ বিসিএস আপনি কি করবেন আর কি করবেন না সেটার জন্য সবসময় মনে রাখতে হবে যে আপনার মানদণ্ডটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সিলেক্ট করে দেবে। এখন যদি পাবলিক সার্ভিস কমিশন কোনো কারণে ঘোষণা দিয়ে সিলেবাসে যদি কোনো চেঞ্জ আনে বাংলাদেশ বিষয়াবলীতে, তবে সেই পরিবর্তিত প্রেক্ষাপটে হয়তো বা অবশ্যই সেটার একটা সাপ্লিমেন্টারি আপনারা পেয়ে যাবেন। আর ক্লাসে সাধারণত সেটা কিভাবে কি কৌশল ফলো করতে হতে পারে, কিভাবে ভাষায় চেঞ্জ আনতে হতে পারে, আপনি আগে কি কোটেশন ইউজ করেছেন, এখন কি কোটেশন ইউজ করবেন, অথবা আপনার লেখায় বায়াস কিভাবে কি থাকতে পারে, সেটা কিন্তু টুকটাক কিছু কৌশল ফলো করলেই আসলে হয়ে যাবে। সেটা আমরা ক্লাসে হয়তো বা ইনশাল্লাহ হিন্টস দিয়ে দিব। টেনশন কিন্তু করার কোনো কারণ নাই। আর ইংরেজি ভার্সনে বা বাংলাতে মানিয়ে নেওয়ার জন্য কে কি করবেন বলেছিলেন, দৈনিক পত্রিকা পড়ার কিন্তু কোনো বিকল্প নাই। আর যেহেতু এখন আসলে আর উপন্যাস পড়ার সময় নাই, সেজন্য এখন আর আমি বলবো না যে আপনারা ফাঁকে ফোকরে একটা উপন্যাস পড়েন, সেই সময় কিন্তু এখন আর নাই। তাই দৈনিক পত্রিকা পড়েন। দৈনিক পত্রিকা শুক্রবারে সাধারণত সকল পত্রিকাতেই সাহিত্য সমালোচনাগুলো থাকে। এই সমালোচনাগুলো বা সাহিত্য নিয়ে দু একটা আর্টিকেল একটু দিনের শেষে পড়তে পারেন। বিভিন্ন লেখকের ভাষা সম্পর্কে যদি একটু ধারণা পাওয়া যায়, তাহলে কিন্তু নিজের সেন্টেন্স মেকিং এর কোয়ালিটিটা ভালো হয় বলে আমার বিশ্বাস। আর বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক মিডিয়ার থেকে প্রিন্ট মিডিয়ার কিন্তু গুরুত্ব বেশি। বিসিএস এর জন্য কিন্তু প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, বই, সাময়িকী এগুলোর কিন্তু গুরুত্ব বেশি। তাই ইলেকট্রনিক মিডিয়াতে ঝোঁক কম থাকবে। ইউটিউবে দিনের শেষে নিউজ পেপার দেখলে সেটাই যেন যথেষ্ট হয়। বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর কোনো আহ যদি কোনো ইয়ে থাকে, কি বলে, কোনো ভালো যদি কোনো ভিডিও থাকে অ্যানালিটিক্যাল, তাহলে সেই ভিডিওটার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। আপাতত কয়েক মাস আউটিং, বেশি মানে বন্ধুদের সাথে আড্ডাবাজি এইসব একটু কমিয়ে দিতে হবে, কারণ একটু ভালোভাবে তো প্র্যাকটিস করতেই হবে। ইংলিশ রাইটিং স্কিল বাড়ানোর জন্য দৈনিক পত্রিকা পড়বেন। দৈনিক পত্রিকা পড়ে যে কোনো একটা টপিক, আর আপনার যখন প্রিলিমিনারি ক্লাসগুলোতে যে নিয়মগুলো বলে দেওয়া হবে গ্রামারের রুল সম্পর্কে, সেন্টেন্স বিল্ডিং সম্পর্কে, সেগুলো ভালোভাবে পড়ে নিজে প্রতিদিন পছন্দ মতো একটা টপিক সিলেক্ট করে বাংলা 10 লাইন মনে যেটা আসে সেটা ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করবেন। এইভাবেই আপনার আস্তে আস্তে রাইটিং স্কিলটা ডেভেলপ করবে। ঠিক আছে, সবকিছু রাতারাতিতে হবে না, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। বাদশা ভাই আপনি কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রেজ করেছিলেন, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। আমি যে ওয়ালাইকুম কয়েকদিন আসসালাম। আগে থেকে যে প্রিভিয়াস কোশ্চেন যে আছে, সেই প্রিভিয়াস কোশ্চেন গুলা মানে ঢুকতে গেলে ইরর দেখাচ্ছিল আর কি। এখন কি সেই সমস্যার সমাধান হয়েছে কিনা? আর আপনি আমাদের জয়েন নাও করবেন না, জয়েন নাও করবেন না, আপনি শুধু উত্তরণ ডট একাডেমিতে গিয়ে ওইটা করবেন, তাহলে আর এরর দেখাবে না। আচ্ছা আচ্ছা। আর আমাদের রুটিনটা ভাই একটু যদি সে দেয়া হয়তো চ্যাট বক্সে তাহলে ভালো হতো। আচ্ছা, আমি চ্যাট তবে বক্সে দিয়ে দিচ্ছি। আহ, অমিত শীল আপনি কোশ্চেন করতে পারেন, অমিত শীল।
তো অমিত ছিল, মাইক্রোফোন অন করে কথা বলতে হবে। না ভাইয়া, কোনো কোর্সের নাই আপাতত। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা ভাই? আনিকা কোশ্চেন করতে পারেন, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ওকে। আনিকা মাইক্রোফোন অন করে কথা বলতে হবে। আচ্ছা, উনি মনে হয় চেক করছিলেন যে হ্যান্ড রেজ করে কিভাবে কথা বলা যায়। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, না হলে আমরা শেষ করে দিব আজকের মতো। কারো মনে হয় কোনো কোশ্চেন নাই ভাই, তাহলে আমরা, আপনার মনে হয় যে ইন্ট করতে পারেন, শেষ করতে পারেন। ওকে, তাহলে আজকের মতো শেষ করব। তো এপিজে আবুল কালাম আজাদ স্যারের একটা কথা ছিল, আপনারা সকলে জানেন, মনে করিয়ে দিই, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। বিসিএস যেন আপনার সেই রকমের স্বপ্ন হয়। সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন যেন এমন হয় যে জানার আগ্রহ যেন ঠিকঠাক মতো আপনাকে ঘুমোতে বাধা প্রদান করে। আপনি যেন জেগে জেগেও সেই স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেন আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি জেগে থাকেন, আপনার জেগে থাকার প্রত্যেকটা মুহূর্ত যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একেবারে নিবেদিত হয়ে থাকে। ঠিক আছে? আপাতত এটুকুই। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার শেষের লাইন দিয়ে, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। আজকে আমাদের আপনারা ঋণী করলেন সময় দিয়ে। সকলে ভালো থাকবেন। হে বন্ধু, বিদায়। সামদানি ভাই বাই বাই বলে দেন, আজকের মতো ক্লাস শেষ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে থাকার জন্য। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আপনার সাথে কথা হবে। আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আব্দুল আবু সাইদ স্যার কথা বলেছেন মানুষটা স্বপ্নের সমান বড়। তো মানুষ যেমন তার স্বপ্নের সমান বড়, মানুষ তার চেষ্টার সমান বড়। সো আপনারা চেষ্টা করবেন যেন হচ্ছে আপনাদের যে স্বপ্ন বা যে বাবা মার যে একটা স্বপ্ন পূরণ করা, সে ব্যাপারটা যেন ধরে রাখতে পারেন। তাই চেষ্টা চালিয়ে যাবেন, ইনশাল্লাহ পড়াশোনার মাঝখানে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যেন গোছানো হয়। গোছানো প্রস্তুতির জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ক্লাস রুটিনটাও ক্লাস ব্যাচের রুটিনও দিয়ে দিয়েছি মিনহাজ ভাই। দেখেন এখানে সেকেন্ড যে রুটিনটা আছে এটাই ক্লাস ব্যাচের রুটিন। ধন্যবাদ ভাইয়াদেরকে সুন্দরভাবে আজকে গুছিয়ে আহ, আজকে আমাদের যে সার্ভিসটা আছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি কোনো আপনাদের প্রবলেম থাকে, আমাদের যে কল সেন্টারের যে নাম্বারটা আছে, হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কিন্তু মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে মেসেজ দিলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার ক্লাস আছে আপনাদের সিলেবাস বিশ্লেষণ। আগামীকালকে সিলেবাস বিশ্লেষণে কিন্তু পড়ানো হবে পিএসসি সিলেবাস না, পিএসসি সিলেবাসটা আমরা কিভাবে আপনাদেরকে পড়াবো সেটাই আগামীকালকে পড়ানো হবে। ঠিক আছে, আজকে সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।